তোমাদের যে চ্যাপ্টারটা বাকি আছে সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেমস, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা নতুন অ্যাড করেছে তোমাদের সিলেবাসে। এর আগে তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল না। চ্যাপ্টারটা এমএসসি এর জিনিস, এখন বিএসসি তে অ্যাড করেছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। খুব ভালো চ্যাপ্টারটা, খুব ইন্টারেস্টিং। তো একটু কনসেপচুয়াল ব্যাপারটা হচ্ছে এই লিনিয়ার সিস্টেম একটু লিনিয়ার অ্যালজেব্রার কাজে লাগবে, মানে লিনিয়ার অ্যালজেব্রা এই ক্ষেত্রে একটু কাজে লাগবে, ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে তোমরা ভেক্টর স্পেস পড়েছো। ভেক্টর স্পেস পড়ার পর দেখবে লিনিয়ার ট্রান্সফরমেশন তোমরা পড়েছো, তাই তো? লিনিয়ার অ্যালজেব্রা তোমরা পড়েছো তো একবার, না পড়োনি? এই তোমরা তো পড়েই নিয়েছো, হ্যাঁ তোমরা তো কোন সেম, এটা ফোর্থ সেম, তাহলে তোমরা পড়ে নিয়েছো লিনিয়ার অ্যালজেব্রা। তো সেখানে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর এই দুটো জিনিস ছিল। এই দুটো জিনিস এখানে প্রচন্ড রকম ভাবে কাজে লাগবে। কি কি? একটা হচ্ছে আইগেন ভ্যালু, একটা হচ্ছে আইগেন ভেক্টর। এই আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরের উপর বেস্ড করেই হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? আচ্ছা, তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কাকে বলে সেটা তো আমরা আবার জানবোই। একবার জিজ্ঞেস করব কেউ জানো কিনা, আর তারপরে আমি এই চ্যাপ্টারটা আস্তে 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 শুরু করবো। তো যাই হোক, তো আগে কয়েকটা জিনিস আমি বলে দিই। তোমাদের সিলেবাসে না, লিনিয়ার সিস্টেমের মধ্যে তোমাদের সিলেবাসে আছে 2 ডাইমেনশনাল। তোমাদের সিলেবাসে, যাই হোক, আমি প্রথমত n ডাইমেনশনাল দিয়েই করাচ্ছি, তারপরে সেখানে n এর জায়গায় 2 বসালেই হয়ে যাবে। ধরো একটা সিস্টেম দেওয়া আছে, এ সিস্টেম অফ, ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আচ্ছা, লিনিয়ার দেওয়া আছে তোমাদের সিলেবাসে, লিনিয়ার বলে অনেক সুবিধে। তো নন লিনিয়ারও হয়, নন লিনিয়ার সিস্টেম তোমাদের সিলেবাসে নেই, সেটা থাকলেও আমরা সেটাকেও সলভ করতে পারতাম, কোনো অসুবিধা নেই। যাই হোক, আপাতত যেহেতু লিনিয়ার, আমি লিনিয়ারেই আসবো। তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হয় ব্যাপারটা বুঝতে। একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস, তার মানে এবার শুধুমাত্র একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনই থাকবে না, একের বেশিও থাকতে পারে। তো ধরো এরকম একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি দিলাম, ঠিক আছে? বললাম ক্যাপিটাল এক্স একটা ভেক্টর, x1 x2 x3 ডট ডট করে xn, হ্যাঁ? সাপোজ Rn এ আছে, তাহলে একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে এখানে কতগুলো ভেরিয়েবল আছে? x1 একটা ভেরিয়েবল, x2 একটা ভেরিয়েবল, x3 একটা ভেরিয়েবল, এরকম ভাবে xn একটা ভেরিয়েবল। তো ধরো x1 ভেরিয়েবলের ডেরিভেটিভ করছি dx1 dt। আচ্ছা, এই যে ভেরিয়েবল গুলো, প্রত্যেকটা ভেরিয়েবল কার উপর ডিপেন্ডেন্ট? টি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে টি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর প্রত্যেকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জিনিসটা অলরেডি আমি সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে করিয়ে এসেছি বলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে মনে আছে এক্স ছিল, ওয়াই ছিল, বা পরবর্তীকালে জেডও ছিল। তাহলে যে এক্স ওয়াই বা জেড, সেগুলো কাদের উপর ডিপেন্ডেন্ট? সেগুলো কার কার উপর ডিপেন্ডেন্ট ছিল? টি এর উপর ডিপেন্ডেন্ট ছিল। এক্সটা টি এর রেসপেক্টে বের করছিলাম, ওয়াইটা টি এর রেসপেক্টে বের করছিলাম, ইভেন যদি জেড থাকে তাহলে জেডটাও আমরা টি এর রেসপেক্টে বের করছিলাম। তো যাই হোক, তো এখানে dx1 dt এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, বললাম একটা ফাংশন অফ x1 x2 ডট ডট করে xn। সিমিলারলি dx2 dt এটা আরেকটা ফাংশন f2 অফ x1 x2 ডট ডট করে xn। এইভাবে চলতে চলতে dxn লাস্ট ভেরিয়েবলটা, সেটাও বলছে টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আরেকটা ফাংশন fn x1 x2 ডট ডট করে xn। এই যে একটা সিস্টেম পেলাম, এটাকেই বলা হচ্ছে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস। কতগুলো ভেরিয়েবল? n ভেরিয়েবল বলে এটাকে বলা হচ্ছে n ডাইমেনশনাল। আমার কথাটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা n ডাইমেনশনাল সিস্টেম। তো এই এন ডাইমেনশনাল সিস্টেমটা যেটা আমি লিখলাম বা যেটা আমি তৈরি করলাম, সেখানে এফ ওয়ানটা কি? এফ ওয়ানটা হচ্ছে একটা এক্স ওয়ান এক্স টু এক্স এন এর ফাংশন। ধরো ফাংশনটা যদি এরকম হয়,
x1 স্কোয়ার প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস x2, অনেকগুলো ভেরিয়েবল তো যাই হোক, একটা x1 স্কোয়ার আর বাকিগুলো সব প্লাস করে x3 ডট ডট করে xn। ধরো এটা হচ্ছে f1। হ্যাঁ, তাহলে কেউ বলতে পারবে এই যে প্রথম যে ভেরিয়েবলটা ছিল তার যে ডেরিভেটিভ করলাম সেখানে f1 একটা ফাংশন ছিল, সেই f1 এর জায়গায় আমি এইটা লিখলাম। তো এই যে লিখলাম এখানে কিন্তু মাথায় রাখবে x1 x2 x3 xn এগুলো সব কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর t হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x1, তার স্কোয়ার থাকলো, যেহেতু তার স্কোয়ার আছে বলে বলতে পারি এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা লিনিয়ার থাকবে না, সেটা নন লিনিয়ার হয়ে যাবে। লিনিয়ারের ডেফিনিশন মনে আছে সবার? কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি লিনিয়ার হয় তাহলে কি হয়? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার হতে গেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ডিগ্রি 1। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ডিগ্রি 1, আর যদি এরকম থাকতো x1 ডিগ্রি 1, ধরো x1 এর ডিগ্রি 1 কিন্তু x2 এর সাথে x3 গুণ আকারে থাকতো, তাহলে কি লিনিয়ার হতো? না স্যার। তার মানে শুধুমাত্র ডিগ্রি 1 হলেই হবে না ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো, তার পাশাপাশি কি হতে হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি বলো? গুণ আকারে থাকবে না, প্রোডাক্ট আকারে থাকবে না। কারেক্ট। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো এইটা কিন্তু এক মানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, শুধুমাত্র এইটা। সেই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে একটা ফাংশন অফ x1 x2 ডট ডট করে xn, সেটা লিনিয়ারও হতে পারে নন লিনিয়ার হতে পারে। আমাদের সিলেবাসে শুধুমাত্র লিনিয়ার আছে। লিনিয়ারে অনেক কিছু সোজা হয়ে যায় বিষয়টা, বুঝতেই পারা যাচ্ছে কেন লিনিয়ারে অনেক কিছু সোজা হয়েছে। কারণ নন লিনিয়ারে স্কোয়ার থাকে, কিউব থাকে, একের বেশি ডিগ্রি থাকে, তাতে ক্যালকুলেশন করাটা যতটা কঠিন লিনিয়ারের ক্ষেত্রে ক্যালকুলেশন করাটা অনেকটা তুলনামূলক সোজা। তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটা সিঙ্গেল। আচ্ছা এটা আরেকটা x2 এর এবার ডেরিভেটিভ, এটাও আরেকটা ফাংশন, অন্য একটা ফাংশন হতে পারে ডট ডট করে এখানেও xn। তাহলে এই যে গোটা সিস্টেমটা, এই গোটা সিস্টেমটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই গোটা সিস্টেমটা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ারও হতে পারে নন লিনিয়ারও হতে পারে। যদি লিনিয়ার হয় তাহলে মাথায় রাখতে হবে ডান দিকে যেগুলো থাকবে সেগুলো কিন্তু ডিগ্রি সবসময় 1, আর নন লিনিয়ার হতে গেলে ডান দিকে যেগুলো থাকবে তার ডিগ্রি 1 এর বেশি হতে পারে, আর সেগুলো প্রোডাক্ট আকারেও থাকতে পারে। ধরো এইবার যদি আমরা এখানে x1 x2 ডট ডট করে xn তার জায়গায় যদি আমরা দুটো ভেরিয়েবল নিই, আমরা যদি এবার এক্সটাকে এরকম ভাবে নিই x1 x2, তাহলে এটা কোথায় আছে? R2 তে আছে। তাহলে এই dx1 dt এটা দাঁড়াবে ফাংশন অফ কি হবে তাহলে? শুধুমাত্র x1 আর x2, আর তারপরে আরেকটা ভেরিয়েবল আছে dx2 dt, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কত দাঁড়াবে? ফাংশন অফ x1 x2। ওটা আলাদা ফাংশন f1, এটা আলাদা ফাংশন f2। তাহলে এটা কি হবে? এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা 2 ডাইমেনশনাল সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস। পরবর্তীকালে অনেকে x1 dx1 dt তার বদলে এরকম ইউজ করে। হ্যাঁ, x1 ড্যাশড, এই ডট, এই চিহ্নটা জানো তো, ডট ভেক্টর করেছো, বা x2 ডট। তাহলে x1 ডট মানে f1 অফ x1 x2, আর x2 ডট মানে f2 অফ x1 x2। যদি বলি কাউকে একটা উদাহরণ দাও, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, x1 ডট x1 প্লাস x2 আর x2 ডট x1 x2 প্লাস x2 স্কোয়ার। কে বলতে পারে এই যে 2 ডাইমেনশনাল সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দিলাম, এটা লিনিয়ার না নন লিনিয়ার সিস্টেম? এই সিস্টেমটা লিনিয়ার না নন লিনিয়ার? এখানে x1 x2 এগুলো কিন্তু সব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো দেখো তো ডিগ্রি কত আছে? নন লিনিয়ার হবে স্যার, নন লিনিয়ার হবে। তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। আর যদি তোমাদের বলি একটা লিনিয়ার সিস্টেমের উদাহরণ দাও, তাহলে কিরকম হবে? লিনিয়ার এই জিনিসটাই কিন্তু লিনিয়ার, তাহলে কিরকম হবে? x1 ড্যাশ ফাংশন অফ x1 x2, ফাংশন অফ x1 x2 মানে
ax1 প্লাস bx2, তার বাইরে কিছু হতে পারবে না। হ্যাঁ, তার বাইরে হতে পারবে? ax1 প্লাস bx2 এর বাইরে কিছু হতে পারবে? এখানে স্কোয়ার দিতে পারবো? পারবো না। এখানে দিতে পারবো? পারবো না। বা প্রোডাক্ট আকারে লিখতে পারবো? পারবো না। এটাই দিতে পারবো। আর x1 x2 ড্যাশড বা x2 ডট, সেটা হবে সাম cx1 প্লাস সাম dx2। তাহলে এই ফর্মে যদি কাউকে পাই, তাহলে এটাই হচ্ছে লিনিয়ার সিস্টেম। বোঝাতে পারলাম? তোমাদের সিলেবাসে অনলি দিস পার্ট ইজ ইনক্লুডেড। এটা হচ্ছে তোমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে অনলি দিস পার্টস আর ইনক্লুডেড। এই পার্টটাই, কেবলমাত্র এই পার্টগুলোই আছে যেখানে শুধুমাত্র এই লিনিয়ারটা আছে। কিন্তু পরবর্তীকালে তোমরা যখন এমএসসি পড়বে তখন দেখবে যে নন লিনিয়ারটাও তোমাদের সলভ করতে হচ্ছে, 2 ডাইমেনশনাল, ইভেন n ডাইমেনশনালটাও আমাদের দেখতে হচ্ছে। যাই হোক, n ডাইমেনশনাল তো ওরকম ভাবে সলভ করা যায় না, 2 বা 3 বা 4 এগুলো আমরা সলভ করব। তোমাদের শুধুমাত্র এই টাইপের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আছে সেগুলোকে তোমাদের সলভ করতে হবে। হ্যাঁ, যদি x1 এর জায়গায় কেউ বলো স্যার x আর y দিয়ে করবো, তাও হবে। তার মানে বলতে চাইছি x ডট ইজ ইকুয়াল টু ax প্লাস by আর y ডট ইজ ইকুয়াল টু cx প্লাস dy। এইভাবে করলে তোমাদের সুবিধা কেন? এইভাবে তোমরা অলরেডি সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করে এসছো। তো এই টাইপের লিনিয়ার সিস্টেমকে তোমাদের সলভ করতে হবে, এবং সলভ করার পর তোমাদের কিছু কিছু নতুন জিনিস আছে, সেটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই পয়েন্টগুলো কোথা থেকে এসছে সেটা আমি ব্যাখ্যা করছি, আমি যতটা সম্ভব সিম্পলিফাই করে চেষ্টা করছি। ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ফিক্সড পয়েন্টও বলা হয়, এবং তার ফেস পোর্ট্রেট, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এমএসসি সিলেবাসে বা ইয়েতে আছে ফেস পোর্ট্রেট গুলো, তবুও তোমাদের যেহেতু বিএসসি সিলেবাসে ছোট্টভাবে ইনক্লুডেড করে দিয়েছে, তো তোমাদের আমি যতটা সম্ভব ইজিলি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। এবং অঙ্কগুলো সোজা, অঙ্ক নিয়ে কোনো অসুবিধা নেই। ব্যাপারটা বুঝতে হবে, যতটা বেশি রিয়েলাইজ করতে পারবে ততটা ভালো। আমি চেষ্টা করছি, কতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের, ঠিক আছে? কারণ বেশি বলতে আমি চাইছি না। প্রথমে ভেবেছিলাম যে অনেক কিছু এখানে পড়াবো, তারপরে যেহেতু তোমাদের সিলেবাসে যতটুকু আছে তার বেশি দরকার নেই, আননেসেসারি। তো এরকম টাইপের সিস্টেম কিন্তু আমরা সলভ করব, 2 ডাইমেনশনাল সিস্টেম। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, ধরো তোমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, আমি একটা ইকুয়েশন দিচ্ছি। ছোট্ট একটা ইকুয়েশন দিচ্ছি। ধরো এম, একটা এক্সাম্পল দিই। এম, এম হচ্ছে একটা স্কেলার, না দিলেও হয়, আমি দিলাম। d2x dt2 প্লাস b dx dt প্লাস বিও স্কেলার, হ্যাঁ, প্লাস কে, এটাও স্কেলার, ইজ ইকুয়াল ইনটু এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, কে বলতে পারে এটা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন? বলতে হবে। এটা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন? হ্যাঁ, লিনিয়ার। আচ্ছা, এগুলো নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। এটা এম বা বি বা কে কেন দিয়েছি, তোমরা যদি বলো স্যার এম বি কে দেবো না, এম বি কে না দিলে আমরা এটাও দিতে পারি, কি আমরা যেভাবে করে এসেছি, a0 a1 a2। যাই হোক, তো এম বি কে কেন দিচ্ছি তার একটা মানে কি বলবো, যে একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স মানে একটা স্পেসিফিক্যালি নোটেশন আছে। তো কিসে সেই নোটেশন? ডিনামিক্স কি তোমরা সবাই পড়ে এসছো? মেকানিক্স বা ডিনামিক্স? ইনকমপ্লিট আছে স্যার। শোনো, আমি আজকে যে জিনিসটা করাচ্ছি, তোমাদের পরীক্ষাতে একটাই কোশ্চিন আসবে, কি কোশ্চিন আসবে সেটাও বলে দেবো আমি, তো সেটা নিয়ে ফ্যাক্টর না, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষাতে কি আসবে না আসবে সেটা আমি 10 মিনিটে বলে দেবো, যে এই কোশ্চিনটা সলভ করো বা এরকম টাইপের কোশ্চিন সলভ করো, ওটা পরীক্ষা আসবে, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে জিনিসটা যদি শিখতে চাও, তো এটা এমন একটা জিনিস যার সাথে ডিনামিক্সের সম্পর্ক আছে, যার সাথে লিনিয়ার অ্যালজেব্রার সম্পর্ক আছে, যার সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সম্পর্ক আছে, যার সাথে জিওমেট্রির সম্পর্ক আছে। এটা এমন একটা জিনিস, এবং এই জিনিসটা মানে এখন বর্তমানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এই যে মানে এই লিনিয়ার সিস্টেমটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং প্র্যাকটিক্যালি বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে মানে এটা হচ্ছে একটা হট টপিক এখন বর্তমানে। মানে এর থেকে ভালো টপিক রিসার্চ করার বিষয় কিছু নেই। এটা সব থেকে বেস্ট টপিক, ওয়ান অফ দ্য বেস্ট টপিকস
এটা এখন বর্তমানে দাঁড়িয়েছে, এবং যে কোনো জিনিসে, যে কোনো মানে ম্যাথমেটিক্যালি যে কোনো জিনিসে, ফিজিক্সের অ্যাপ্লিকেশন আছে, কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন আছে, বায়োলজিতে ইভেন এর অ্যাপ্লিকেশন, আমি সমস্ত অ্যাপ্লিকেশন বলে দেবো, যাই হোক যদি আমি টাইম পাই। তো এটা সব থেকে হট টপিক, যে ডিফারেন্সিয়াল সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা, কারণ উইদাউট সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ না করলে আমরা কিচ্ছু বলতে পারবো না, ঠিক আছে। যাই হোক, তো এটা একটা সিস্টেম, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন? সেকেন্ড অর্ডার, তাই তো? আচ্ছা, ডিগ্রি বলো, ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে সেকেন্ড অর্ডার। আচ্ছা, লিনিয়ার কি এটা? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো? আচ্ছা, জানো এটা কার ইকুয়েশন, কি ধরনের সিস্টেমের ইকুয়েশন? এটা ডিনামিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, কেউ জানো? কারণ মনে আছে? পড়েছো সবাই, আমি গ্যারেন্টি এটা সবাই পড়েছো। ডিনামিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মোশনের ইকুয়েশন হতে পারে। কি ধরনের মোশন বলো? মোশন, কারেক্ট, ঠিক যাচ্ছ, ঠিক দিকে যাচ্ছ। একটা তোমাদের চ্যাপ্টার ছিল ডিনামিক্সে, 5-6 নম্বরের চ্যাপ্টারটা, এক ধরনের মোশন আছে, এটা পার্টিকুলার মোশন। কনস্ট্যান্ট হবে, মোশন, হারমোনিক মোশন, হ্যাঁ হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন। ভেরি গুড, SHM, সিম্পল হারমোনিক মোশন। পড়নি সবাই? সিম্পল হারমোনিক মোশন পড়নি? এরকম একটা ইয়ের সাথে একটা তার ঝুলিয়ে দিল, একটা ওয়েট রেখে দিল, আস্তে এটা এই দিক থেকে এই দিকে যাবে, এই স্প্রিংটা যতটা উঠবে বাড়বে উঠবে বাড়বে, এইভাবে দুলছে, বিষয়টা দুলছে, এরকম করনি? সিম্পল হারমোনিক মোশন, এগুলোকে পড়া উচিত, ডিনামিক্স এর জিনিস। কি এরকম কেউ আছো যে এটা পড়নি বা নতুন শিখছো আজকে? এই সিম্পল হারমোনিক মোশন, সেই সিম্পল হারমোনিক মোশন ধরো আমাদের, আমি খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, ধরো এরকম একটা, বাদ দাও, একটা পেন্ডুলাম ধরো, একটা পেন্ডুলাম, ঠিক আছে, এটা ধরো লেন্থ, আমি এরকম ভাবে ঝুলিয়ে দিলাম একটা পেন্ডুলামকে এখানে একটা তার দিয়ে। তো এরকম পেন্ডুলাম যদি আমি ঝুলিয়ে দিই, ধরো এটা হচ্ছে এর মেইন জায়গাটা, সেখান থেকে আমি এইদিকে টানলাম, ঠিক আছে, টেনে ছেড়ে দিলাম, কি হবে পেন্ডুলামটা? বলো কি হবে? হ্যাঁ, এখান থেকে এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আস্তে 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 করতে 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 করতে, যদি পেন্ডুলামে এখানে ধরো কোনো রকম বাধা না থাকে, মানে বাধা মানে বলতে চাইছি কোনো রকম ফ্রিকশন, কোন রকম বায়ুর চাপ, আমাদের একবারে ফাঁকা জায়গা, ধরো মহাশূন্যে, মহাশূন্যে যদি আমরা এরকম ভাবে একটা পেন্ডুলামকে আমরা টেনে যদি ছেড়ে দিই, কি হবে? এটা সারা জীবন এরকম ভাবে দুলতে থাকবে, পিরিয়ডিক, পিরিয়ড মানে একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে, এটা তার পিরিয়ড, এই পিরিয়ড বরাবর ঝুলতে থাকছে। হ্যাঁ, এবার যদি আমাদের যেটা কন্ডিশন, যে বায়ু আছে, বাতাস আছে, বা একটা প্রতিরোধ ক্ষমতা আছে, ফ্রিকশন আছে, তখন কি হবে? এই পেন্ডুলামটা আস্তে আস্তে কি করবে জানো? এইভাবে আস্তে 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 তার এই যে আস্তে 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 অ্যাম্পলিটিউডটা ছোট হতে 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 এখানে ফিক্সড হয় না? তাই তো হয়। একটা পেন্ডুলামকে যদি আমরা এরকম ভাবে ধরে টেনে দিই, ছেড়ে দিই, তাহলে কি হবে? এই এই আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে অ্যাম্পলিটিউডটা কমছে। জানো তো এগুলো, ডিনামিক্স এগুলো পড়াইছে তো স্যারেরা, না পড়াইনি কেউ? আমাকে একটু খুলে বলো, নিয়ে ভেবে থেমে গেল। তো সিম্পল হারমোনিক মোশন অনেক ধরনের হয়, তার মধ্যে একটা আছে যেটা হচ্ছে ড্যাম্পড, পড়েছো? ড্যাম্পড হারমোনিক মোশন। ড্যাম্পড হারমোনিক মোশন মানে একটা রেজিস্টেন্স আছে, রেজিস্টেন্স মানে সেটা যে কোনো ধরনের রেজিস্টেন্স বলো, মানে নর্মালি আমরা যেটা করি আমাদের ঘরের মধ্যে বা আমাদের যে কোনো জায়গায় কি হয়, যে একটা রোধ থাকে না, একটা রেজিস্টেন্স, সেই রোধটা বায়ুর দ্বারা বলো, বাতাসের দ্বারা বলো, ধূলিকণার দ্বারা বলো, ফ্রিকশন বলো, ঘর্ষণ বলো, একটা রোধ থাকে। সেই ড্যাম্পড হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে এইটা, বুঝতে পারা গেছে? অনেক সময় ফোর্সড হারমোনিক মোশন থেকে, ফোর্সড মানে ফোর্স, বাইরে থেকে ফোর্স দিলাম, একটা বল এফ, বল দিয়ে ঝোলালাম, তাহলে কি হবে? এরকম ভাবে যদি বল দিয়ে যদি ধাক্কা মেরে দিই, তাহলে কি হবে পেন্ডুলামটা? নর্মালি ভাবো, আমাদের আমাদের আমরা যেরকম করে আসি সেটাই নিয়ে ভাবো না,
যদি কোনো রকম ফোর্স না থাকে তাহলে পেন্ডুলামটা সারা জীবন এরকম দুলবে, সারা জীবন এরকম দুলবে। যদি কোনো রকম ফোর্স না থাকে সারা জীবন দুলবে। যদি ড্যাম্প থাকে মানে রোধ থাকে, প্রতিরোধ ক্ষমতা থেকে, রেজিস্ট্যান্স থাকে, তাহলে আস্তে আস্তে দুলতে 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 এই জায়গাটা ফিক্সড। আর যদি ফোর্স, এখান থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি কি হবে বলো, কে বলতে পারে? বলো, ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? এখান থেকে যদি বল প্রয়োগ করি, জোরে ছেড়ে দিলাম পেন্ডুলামটা, আমাদের বল শক্তি দিয়ে ছেড়ে দিলাম, শুধুমাত্র টেনে ছাড়বো না, জোর দিয়ে ছাড়লাম, কি হবে? কে বলতে পারে নর্মালি কি হবে, কি হতে পারে পেন্ডুলামটা? এখান থেকে বল প্রয়োগ, হ্যাঁ বলো, বল প্রয়োগ করে ছাড়লাম, অ্যামপ্লিটিউডটা প্রথমে বাড়তে থাকবে। না মানে হবে কিরকম, মানে ব্যাপারটা কি, এই জিনিসটা কিরকম হয়, মানে তোমার কি মনে হচ্ছে যে কিরকম হতে পারে? যদি আমি জোরে, ধরো খুব জোরে ছেড়ে দিলাম পেন্ডুলামটা, তা কি হবে? এই জিনিসটা ঘুরবে না? এটা ঘুরবে তো, এর মধ্যেই থাকবে তার কোনো গাইডটাই যে ঘুরবে না এটা? হুম, এটা ঘুরে যাবে তো, জোরে 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 ঘুরে না, অনেক সময় আমরা করি না, ওই যে বল টল নিয়ে অনেকে করি না, ক্রিকেটের বল বাই নিয়ে ঘুরছে ঘুরছে ঘুরছে। যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে সারা জীবন ঘুরতে থাকবে, যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে ঘুরতেই থাকবে, আর যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আস্তে আস্তে ঘুরতে 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 এরকম প্রথমে ঘুরবে 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 ঘুরবে, ঘুরতে ঘুরতে স্পিড কমছে স্পিড কমছে, ঘুরতে 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 এই আবার এরকম। হুম, স্টপ। বুঝতে পারছো? সেটাকে বলা হয় ড্যাম্পড ফোর্স। 4 রকমের এরকম সিম্পল হারমোনিক মোশন আছে। একটা হচ্ছে শুধুমাত্র নর্মাল, একটা ড্যাম্পড, একটা ফোর্স, একটা ড্যাম্পড ফোর্স। আবার ড্যাম্পের মধ্যে অনেকগুলো আছে, ওভার ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, ঠিক আছে, ক্রিটিক্যালি ড্যাম্প, যাই হোক। তো সেগুলো আমি যেতে চাইছি না, সেটা ডিনামিক্স এর জিনিস। যারা ডিনামিক্স খুব ভালো করে পড়েছো তারা হয়তো বুঝতে পারবে, আর না হলে আরেকবার সিম্পল হারমোনিক মোশন এটা জেনে নাও, ঠিক আছে? আমি তোমাদের ডিনামিক্স পড়াইনি বলে আমি বলতে পারবো না যে আমি এটা পড়েছি ওটা পড়েছি, কিন্তু ডিনামিক্স এর হচ্ছে এই জিনিস, এই ডিনামিক্সটা ভালো করে জানতে হবে, উইদাউট ডিনামিক্স কিন্তু কিছু হবে না। যাই হোক, তো এটা হচ্ছে একটা, যেখানে আমি আসতে চাইছি এবার চলে আসি, যে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি এবার একের বেশি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভাঙতে চাইছি, বা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই ফর্মে ভাঙতে চাইছি, সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভাঙতে চাইছি। ভাঙতে পারবো? কটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এখানে? একটাই, সেকেন্ড অর্ডার। সেটাকে বলছি আমি দুটো এক অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভাঙতে পারবো। আমার কথাটা বোঝা গেল? কত অর্ডার আছে? সেকেন্ড অর্ডার। তাহলে একটাই সেকেন্ড অর্ডার আছে, সেটাকে দুটো এক অর্ডারের, এই যে এটাও এক অর্ডার এটাও এক অর্ডার, দুটো এক অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা ভাঙতে পারবো। লিনিয়ার কেন, নন লিনিয়ার হতে পারে, আমি যেহেতু লিনিয়ার করাচ্ছি বলে লিনিয়ার বলছি। কিভাবে? স্টাইলটা শিখে নাও কিভাবে আমি ভাঙছি। ধরো এক্স ডট, হ্যাঁ এক্স ডট মানে ডিএক্স ডিটি। বা একটা কাজ করো, এটাকে আগে একটু মানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা না, সেটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কি হবে? এটা এম, এটা হচ্ছে এক্স ডবল ডট প্লাস বি সিঙ্গেল ডিএক্স ডিটি মানে এক্স ডট প্লাস কে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, এটাকে নাম দিস এক। ধরে নি এক্স ডট হচ্ছে ভি, কি বললাম? এক্স ডট হচ্ছে ভি। আচ্ছা, এক্স ডট যদি ভি হয় তাহলে এক্স ডবল ডট কি হবে বলো? ডিএক্স ডিটি যদি ভি হয় তাহলে কি হবে এটা? ভি ডট। আচ্ছা, তাহলে একে যদি বসাই তাহলে এক থেকে এম, এই যে এক্স ডবল ডট তার জায়গায় কত বসাতে পারি? ভি ডট প্লাস বি এক্স ডট, এক্স ডটের জায়গায় কত বসাতে পারি? ভি প্লাস কে এক্স ইকুয়াল টু 0। আর সেখান থেকে ভি ডটের মান কত হবে? ভি ডটের মান কত হবে বলবো? মাইনাস কে বাই এম ইন্টু এক্স মাইনাস বি বাই এম ইন্টু ভি হবে। অতএব এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল
সেটাকে তাহলে 1 এই 1 কে আমরা কিভাবে লিখতে পারছি, ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এক্স ডট, দেখো আমি যেগুলোতে কালি মারছি খালি লাল কালি সেটা দেখো, এক্স ডট ভি আর ভি ডট এইটা, তার মানে আমি এভাবে লিখতে পারছি এক্স ডট হচ্ছে 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ভি। এই যে এক্স ডট মানে শুধু ভি, তো ভি কে এভাবে লেখা যায় 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ভি, আর ভি ডট তাকে লেখা যাচ্ছে, এটা সাম স্কেলার, হ্যাঁ এটাকে স্কেলার একটা মাইনাস কে বাই এম কে কিছু একটা লিখে দাও, এ ধরো এ হচ্ছে মাইনাস কে বাই এম, তাহলে এ ইন্টু এক্স, আর এটাকে ধরো না মাইনাস বি বাই এমটা হচ্ছে বি প্লাস বি ইন্টু ভি। দেখো তো কি হলো, কি হলো এটা, হ্যাঁ একটা 2 ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশনস পেলাম। তাহলে এটাই হচ্ছে মজা, মানে হঠাৎ করে আমরা কেন এরকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা ইন্টারেস্টেড, এই যে এক্স ডট আর ওয়াই ডট এ এক্স প্লাস বিওয়াই আর সি এক্স প্লাস ডিওয়াই, কেন আমরা এই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ইন্টারেস্টেড, কারণ যে কোনো হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ভালো করে শিখে নাও, এগুলো যে কোনো হায়ার অর্ডার 2 অর্ডার হোক ইভেন 3 অর্ডার কেও আমরা এরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে মানে ভাঙতে পারবো। এখানে এর অর্ডার কত ছিল 2, ডিএক্স 2 ডিটি 2, এখানেও দেখো এর অর্ডার 1 ডিএক্স ডিটি, এর অর্ডার 1 ডিভি ডিটি, তাহলে 1 আর 1 টোটাল 2। তাহলে এরকম ভাবে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুটো এক অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভেঙে দেওয়া যায়, সেটাই 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেমে ভেঙে দিলাম। এবার এই 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম যদি আমরা সলভ করতে পারি তাহলে এটাও আমরা ইজিলি সলভ করতে পারবো। যাই হোক, আমি বিষয়টা বলতে চাইছি যে এটার সাথে এটা কিরকম সম্পর্ক, এটাও আমরা ইজিলি সলভ করতে পারি, এটা সলভ করাটা খুব একটা ফ্যাক্টর না, কিন্তু আমরা এবার কি এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করা শিখবো। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কাউকে যদি বলি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেটাকে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভাঙো বা একাধিক ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভাঙো, তাহলে কি হবে? বললাম এক্স ডবল ড্যাশ বা d2x, ঠিক আছে, dt2 is equal to মাইনাস মিউ, ঠিক আছে, এক্স স্কোয়ার, বা ছেড়ে দাও আমি অত যেতে চাইছি, হ্যাঁ ইজ ইকুয়াল টু, বা এটা করে দাও প্লাস, এটা ইজ প্লাস জি বাই এল সাইন এক্স। হ্যাঁ জি মানে হচ্ছে জানা আছে মানে তোমাদের নাকি, এল মানে লেন্থ, জি মানে কি কে বলতে পারে? হ্যাঁ ডিনামিক্স এর জি কি? 9.8 আরে 9.8, ও তো ভ্যালু বলছো, জিনিস কি? acceleration হ্যাঁ acceleration অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন তো এফ দিয়ে করা হয়, কি ধরনের অ্যাক্সেলারেশন এটা? এটা ওবি বলো এটা কি, জি কি, হোয়াট ইজ জি? Say gravitation. হ্যাঁ গ্র্যাভিটেশনাল। যাই হোক, তো এটা হচ্ছে কিছুই না, এটা পেন্ডুলাম, এটা পেন্ডুলামের ইকুয়েশন, ঠিক আছে, এটা পেন্ডুলামের ইকুয়েশন। এখন যদি ঝুলিয়ে দিই, এখানে এক্স হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর এল হচ্ছে লেন্থ, এটার লেন্থ হচ্ছে এল, ঠিক আছে, এরকম একটা ঝুলিয়ে দিলাম, এইদিকে জি কাজ করছে, এটা লেন্থ আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার, যাই থিটা দিইনি আমি, এখানে এক্স দিয়েছি, তো ওর ইকুয়েশন। যাই হোক, তো ওটা নিয়ে আমার বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে এটা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন? সেকেন্ড অর্ডার লিনিয়ার না নন লিনিয়ার, কে বলতে পারে? Non-linear. কেন নন লিনিয়ার? সাইন এক্স আছে। কারেক্ট, এক্স হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে সাইন এক্স আছে, সেজন্য নন লিনিয়ার। তো এরকম আমি, যাই হোক তোমাদের সিলেবাসে লিনিয়ার আছে, তো লিনিয়ার আলোচনা করতে গেলে নন লিনিয়ারটাও এখানে দরকার,
নন লিনিয়ার আলোচনা করতে গেলে যেরকম লিনিয়ার আসে, লিনিয়ার করতে গেলে নন লিনিয়ারটাও নিয়ে আসাটা উচিত। যাই হোক, তো এরকম একটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার, এটাকে যদি আমি বলি যে দুটো বা একাধিক ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিস্টেমে ভাঙো, তাহলে কি করব বলো? এটাকে প্রথমে লিখতে পারি কি করে, এই যে এক্স ডবল ডট প্লাস জি বাই এল সাইন এক্স ইকুয়াল টু 0, এটাকে 1 নিলাম। কি করবো, একই রকম ভাবে ধরে নিই এক্স ডট ওমেগা, হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটিকে অ্যাকচুয়ালি ওমেগা দিয়ে লেখা হয়, তো সেই জন্য এক্স ডটটাকে ওমেগা দিলাম। মানে এক্স ডট মানে এখানে এক্স না দিয়ে থিটা দিতাম আরো ভালো হতো। তো থিটা ডট মানে ওমেগা, এটা হয়তো সবাই জানো, অনেকে জানা আছে থিটা ডট মানে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। তো এখানে এক্স মানে এখানে থিটা, হ্যাঁ তো যাই হোক, এই ওমেগা ডাব্লু লিখলাম, মানে ওমেগা ডাব্লু বা ওমেগা যা ইচ্ছা হতে পারে। আচ্ছা এবার এখানে দেন তাহলে কি হবে বলো, এক্স ডবল ডট ওমেগা ডট। আচ্ছা তাহলে 1 থেকে এক্স ডবল ডটের জায়গায় কত বসাতে পারি, ওমেগা ডট প্লাস জি বাই এল সাইন এক্স ইকুয়াল টু 0, সেখান থেকে তাহলে ওমেগা ডট কত হচ্ছে গো, মাইনাস জি বাই এল সাইন এক্স। আর তার মানে দুটো ইকুয়েশন আমি এখানে পেলাম, একটা হচ্ছে এক্স ডট সেটা ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা ডট সেটা এটা। তাহলে এই দুটোকে যদি একসাথে কম্বাইন করে লিখি, তাহলে 1 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, কিভাবে লেখা যাবে 1 কে, এক্স ডট 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওমেগা, আর ওমেগা ডট মাইনাস জি বাই এল ইন্টু সাইন এক্স প্লাস 0 ইন্টু ওমেগা। সিস্টেম অফ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন নন লিনিয়ার? বিকজ অফ দিস টার্ম। যাই হোক, কিন্তু অ্যাপ্রোচটা কি কিনা দেখো, মানে আমি বলতে চাইছি যে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দুটো আলাদা আলাদা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যাচ্ছে। এখানেও একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দুটো এক অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যাচ্ছে। বুঝতে পারলাম? এখানেও দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দুটো এক অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যাচ্ছে। আচ্ছা কাউকে যদি একটা 3 অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিই, মানে এরকম ধরো এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিলাম, ঠিক আছে, a0 d3x dt3 প্লাস a1 d2x dt2 প্লাস a2 dx dt প্লাস a3, হ্যাঁ, ইন্টু x ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিলাম, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সংক্ষেপে লিখতে চাই, তাহলে এটার কাজ হচ্ছে a0 d3x dt3 মানে x কি হবে বলো, ট্রিপল ডট, তাই তো, থার্ড ডেরিভেটিভ। আচ্ছা এইটা তাহলে কত, a1 d2x dt2 মানে x ডবল ডট প্লাস a2 dx dt মানে x ডট প্লাস a3x ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটা কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, থার্ড অর্ডার, ঠিক আছে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো। থার্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা এটাকে আমরা নাম্বারিং করে দিই 1। কি করতে হবে আমাদের, ভালো করে বোঝো ব্যাপারটা। আমরা চাইছি যে এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটা থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাকে একটা সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভেঙে নিতে, অনেকগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভাঙতে, কি করে, ফ্যাক্টরাইজ করতে থাকে। তো পদ্ধতি হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই যে এক্স যেটা আছে সেই এক্সটাকে ধরে নেব x1, এক্স ডটটাকে ধরে নেব x2, আর এক্স ডবল ডট তাকে ধরে নেব x3। বাস এই হচ্ছে কাজ, ফার্স্ট কাজ। এক্স কে x1, এক্স ডট কে x2, এক্স ডবল ডট কে x3। খুব ঠান্ডা মাথায় এবার যেগুলো আমি করব সেগুলো আমাকে বলে যে আমি ঠিক করছি কিনা। সেটা হচ্ছে এক্স কে যদি x1 ধরে নিই,
তাহলে এইখান থেকে এই যে যেটাকে আমি এখন গোল করছি যে বিষয়টা, এইখান থেকে যেটাকে হাইলাইট করছি সেখান থেকে বলো তো এক্স ডট কত হবে, তোমরাই বলো। যেটাকে আমি হাইলাইট করছি, বাকি আর সব ভুলে যাও। এক্স ডট কত হবে বলো? এক্স আর এক্স ওয়ান যদি সমান হয় তাহলে এক্স ডট কত হবে? x1 dot এক্স ওয়ান ডট। এক্স ডটটা হয়ে যাবে এক্স ওয়ান ডট, কিন্তু আমরা এক্স ডট আবার কত ধরেছি? আমরা আবার এক্স ডট কত ধরেছি? এক্স টু। তাহলে এটা ইজ ইকুয়াল টু এক্স টু। তাহলে এক্স ওয়ান ডট ইজ ইকুয়াল টু এক্স টু, এটা যাতে মাথায় থাকে। এক্স ওয়ান ডট ইজ ইকুয়াল টু এক্স টু। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা বলি, এখান থেকে এই যে এক্স ডবল ডট কত হবে এখান থেকে, মানে এক্স ডটের যদি আরেকবার ডেরিভেটিভ করি, x2 dot এক্স ডবল ডট মানে এক্স টুর একবার ডেরিভেটিভ, এক্স টু ডট। ক্লিয়ার? এক্স ডবল ডট কত ধরেছি গো আমরা? x3 এক্স থ্রি। তাহলে এক্স ডবল ডট সেটা হচ্ছে এক্স টু ডট, যেটাকে আমরা এক্স থ্রি ধরেছি। আমি কিছু কিছু জিনিস আন্ডারলাইন করে রাখছি। একটা হচ্ছে এইটা, এক্স ওয়ান ডট মানে এক্স টু, এক্স টু ডট মানে এক্স থ্রি। হ্যাঁ, আরেকটা জিনিস আমার দরকার, সেটা হচ্ছে এক্স থ্রি ডট। সেটা কি করে পাবো? এবার এইটা এখান থেকে যদি আমি কাউকে বলি যে এক্স ডবল ডট আছে, এক্স ট্রিপল ডট করো, তাহলে কি হবে বলো? এক্স ট্রিপল ডট x3 dot equal to x3 dot ইজ ইকুয়াল টু এক্স থ্রি ডট। বাস, এক নম্বর যে ইকুয়েশন আছে এই যে এক, সেই একে যা যা মান আমি জানি সব বসাতে থাকো। কোন মানগুলো? আমি যেগুলো লাল কালি করে দিয়েছি সেগুলো থেকে দেখি কি কি পাওয়া যায়। তাহলে এ জিরো এক্স ট্রিপল ডট কি বসাতে পারি এক্স ট্রিপল ডটের জায়গায় বলো? এক্স ট্রিপল ডটের জায়গায় এক্স থ্রি ডট। আচ্ছা, প্লাস এ ওয়ান, তারপরে কি আছে এক্স ডবল ডট, তার জায়গায় বলো এক্স ডবল ডটের জায়গায় x3 x3 এক্স থ্রি প্লাস, তারপরে এ টু ইন্টু এক্স ডট, এ টু এক্স ডট, এক্স ডটের জায়গায় কত বসাতে পারি? x2 এক্স টু, আর প্লাস এ থ্রি ইন্টু এক্স, এক্স এর জায়গায় কত বসাতে পারি? x1 এই যে এক্স ওয়ান, এটাকেও তাহলে এক্স ওয়ান, এ থ্রি ইন্টু এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, সেখান থেকে এক্স থ্রি ডট তার ভ্যালু কত বলো? মাইনাস, প্রথমে এক্স ওয়ান দিয়ে লিখবো। হ্যাঁ, এ থ্রি বাই এ জিরো এক্স ওয়ান, এই যে এ জিরো দিয়ে ভাগ করছি, এই যে মাইনাস এটা। তারপরে এইটা এক্স টু কত হবে গো? মাইনাস এ টু বাই এ জিরো এক্স টু, তারপর লাস্টেরটা বলো এটা মাইনাস এ ওয়ান বাই এ জিরো এক্স থ্রি। ক্লিয়ার? নীল কালি দিয়ে এটাকে বক্স করলাম। তাহলে এক্স থ্রি ডট ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এক্স ওয়ান প্লাস সাম স্কেলার ইন্টু এক্স টু প্লাস সাম স্কেলার ইন্টু এক্স থ্রি। আচ্ছা, একটা ইকুয়েশন পেলাম। বাকি বাকি নীল কালি দিয়ে এইটা একটা আর এটা একটা, ব্যাস এই তিনটে ইকুয়েশন যদি পরপর লিখতে চাই কি হবে? তাহলে ওয়ান ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ কিভাবে লেখা যাবে? এককে প্রথমে এক্স ওয়ান হচ্ছে একটা ভেরিয়েবল, এক্স ওয়ান ডট মানে এক্স টু মানে জিরো ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স টু প্লাস জিরো ইন্টু এক্স থ্রি। বোঝাতে পারলাম?
তারপরে x2 ডট, x2 ডট মানে এই যে দেখে নাও পরের নীলকালিটা 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু x2 প্লাস 1 ইন্টু x3, এই যে শুধু x3 আছে। আর লাস্টেরটা x3 ডট মাইনাস a3 বাই a0 ইন্টু x1 মাইনাস a2 বাই a0 ইন্টু x2 মাইনাস a1 বাই a0 ইন্টু x3। দেখো তো কি দাঁড়ালো তাহলে, এটা কি দাঁড়ালো? এটা একটা লিনিয়ার সিস্টেম দাঁড়ালো, একটা লিনিয়ার সিস্টেম দাঁড়ালো। এই যে সাম স্কেলার ইনটু x1 x2 x3 x1 x2 x3 x1 x2 x3। তাহলে এই যে সিস্টেমটা যে দাঁড়ালো, এটা কি ধরনের সিস্টেম দাঁড়ালো তাহলে বলো একটা? কত ডাইমেনশনাল? 3 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন এটা 3 ডাইমেনশনাল হলো? আগের গুলো তো 2 ডাইমেনশনাল হয়েছিল, এটা কেন 3 ডাইমেনশনাল হলো? কারণটা কি? কারণ এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা কত অর্ডারের? থার্ড অর্ডার। তাহলে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনে ফ্যাক্টরাইজ করি, তাহলে মনে রাখবে তিনটে কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আনতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ এর অর্ডার 1, এর অর্ডার 1, এর অর্ডার 1, টোটাল অর্ডার 3। যদি দুটো অর্ডারের করতাম, সেকেন্ড অর্ডার করতাম, তাহলে কি হতো? যদি আমরা সেকেন্ড অর্ডার করতাম এরকম একই জিনিস, সেকেন্ড অর্ডারটা আমি করালামও, তাও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এরকম সেকেন্ড অর্ডার করতাম তাহলে আরো খাটনিটা কম হতো। আমি একটু থার্ড অর্ডার করলাম বলে একটু বেশি খাটনি হলো এখানে। a0 ইন্টু d2x dt2 শিখে নাও বিষয়টা, প্লাস a1 ইন্টু dx dt প্লাস a2 ইন্টু x, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে যদি আমি ছোট করে লিখি তাহলে a0 ইন্টু x ডবল ডট প্লাস a1 ইন্টু x ডট প্লাস a2 ইন্টু x ইকুয়াল টু 0, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো এটাকে তাহলে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ভাঙার চেষ্টা করি, তাহলে কি কি ধরতে হবে? বলো কি কি ধরবো আমরা? x equal to v ধরে নিলে x ইকুয়াল টু x1 ধরো, মানে v টি ওটা তো একটা চেনা পরিচিত ফর্ম বলে আমরা v ধরেছিলাম। এখানে জাস্ট x ইকুয়াল টু x1, এই যে x ইকুয়াল টু x1 আর x dot equal to x2 ব্যাস। আর দরকার আছে ভেরিয়েবল? কেন দরকার নেই? আগের বার কেন তিনটে ধরেছিলাম? x1 x2 x3 কেন তিনটে? থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তিনটে ভেরিয়েবল x1 x2 x3। এবার কত আছে সেকেন্ড অর্ডার? দুটো ধরবো, x1 আর x2। তাহলে x কে ধরলাম x1 আর x ডট কে ধরলাম x2। সোজা সিম্পল ভাবে যদি ভাবো, x মানে হচ্ছে ধরো যদি ডিসটেন্স ধরি তাহলে এটা ডিসটেন্স, আর এটা কি হবে তাহলে? এটা ডিসটেন্স না বলে ধরো ডিসপ্লেসমেন্ট, এটাকে যদি ডিসপ্লেসমেন্ট ধরি সরণ, তাহলে এটা কি হবে? ভেলোসিটি। বেগ হবে ভেলোসিটি। তাহলে x আর v মানে এই বিষয়টাই হচ্ছে বিষয়। তো আমরা সবসময় যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে না ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি দিয়ে লিখতে পারি। তো যাই হোক, তো এখানে আমি আর ওখানে যাচ্ছি না, ডিনামিক্সে যাচ্ছি না, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যাক করে চলে আসছি। x মানে x1, x ডট মানে x2। তাহলে এরকম ভাবে যদি এবার ভাঙার চেষ্টা করি, তাহলে x যদি x1 হয়, ভালো করে দেখো যে এখান থেকে, আচ্ছা অত দাগ দিব না, আমি আমি হাইলাইটারটা ইউজ করি, এই যে স্পটলাইটটা থেকে। x যদি x1 হয় তাহলে x ড্যাশ কত হবে এখান থেকে? x ডট, এই ইকুয়েশন থেকে শুধু x ডট কত হবে? x1 dot x ডট আর x1 ডট সমান, কিন্তু পরের ইকুয়েশনে x ডট কত দিয়েছে গো? x ডট মানে কত পরের ইকুয়েশনে? কত ধরেছি আমরা? x ডট মানে x2 x2, তাহলে x1 ডট মানে x2। বোঝাতে পারলাম? এটাকে আন্ডারলাইন করি। আচ্ছা, x ডবল ডট কত হবে তাহলে? কোথা থেকে? এখান থেকে চাইছি x ডবল ডট, তাড়াতাড়ি বলো। x2 ডট। ভেরি গুড, x ডবল ডট মানে হচ্ছে x2 ডট। আচ্ছা, এই ইকুয়েশনটার নাম্বারিং যদি 1 করে দিই, তাহলে 1 থেকে, হ্যাঁ,
একে যা যা পেলাম সেই মানগুলো বসাচ্ছি, লাল কালি দিয়ে যেগুলো আমি পেয়েছি সেগুলো বসাচ্ছি। A0 x ডবল ডট তার বদলে কত বসাতে পারি? এই যে কত বসাতে পারি বলো? A0 x2 এই dot সেই ভুল করলাম না, একটু কি ভুল করলাম গো? এটা কত হবে? হবে x2 ডট হবে তো? হুম, এটা তো x2 ডট হবে। হ্যাঁ, তাহলে A0 x ডবল ডটের জায়গায় এই যে x ডট যদি x2 হয় তাহলে x ডবল ডট কত হবে? x2 ডট। তাহলে x2 ডট প্লাস A1। আচ্ছা, x ডটের জায়গায় কত বসাতে পারি? এই যে দেখে নাও, x ডটের জায়গায় x2 আর প্লাস A2। x এর জায়গায় বলো তাড়াতাড়ি, x এর জায়গায় কত বসাতে পারি? x1 x x1 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে তোমাদের কাজ হচ্ছে x2 ডট বের করা। বলো কত x2 ডট? মাইনাস A2 বাই A0 x1 আর মাইনাস A1 বাই A0 x2। আমি যেগুলোকে নীল কালি করে দিচ্ছি সেই ইকুয়েশন গুলোই খালি আমি নেব। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, ব্যাস কাজ শেষ। এই দুটো ইকুয়েশনকে যদি আমি লিখি তাহলে 1 কে এইভাবে লেখা যাবে কিভাবে? 1 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ বা ক্যান বি ফ্যাক্টরাইজড অ্যাজ, যা ইচ্ছে সেটা হচ্ছে x1 ডট, হ্যাঁ উপরের নীল কালিটা, সেটা হচ্ছে 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2, শুধু x2 আছে বলে। আর পরেরটা নিচেরটা x2 ডট, সেটা হচ্ছে মাইনাস স্কেলার, হ্যাঁ A2 বাই A0 ইন্টু x1 মাইনাস A1 বাই A0 ইন্টু x2। দেখো তো কি পেলাম? একটা 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝাতে পারলাম? তাহলে কিভাবে ভাঙছি বুঝতে পারছো? ভাঙার স্টাইলটা কি তোমরা মানে শিখেছো ব্যাপারটা? কিভাবে বুঝতে পারছো কিভাবে ভাঙছি? ক্লিয়ার? হুম, ভালো করে দেখবে কিভাবে ভাঙছি। তাহলে এরকম ভাবে কিন্তু যে কোনো সেকেন্ড অর্ডার হোক, থার্ড অর্ডার হোক বা আরো বেশি অর্ডার হোক, তাকে আমরা কি হয় সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভাঙতে পারি। যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে দুটো, এই যে 2 ডাইমেনশনাল। যদি থার্ড অর্ডার হয় তিনটে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভাঙতে পারবো। যদি ফোর্থ অর্ডার হয় 4টে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভাঙতে পারবো। এইভাবে চলতে থাকবে। তাহলে nth অর্ডার হলে n খানা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভাঙতে পারবো। তাই এরকম ভাবে চলতেই থাকবে। তো আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে এ 2 ডাইমেনশনাল, ঠিক আছে? তোমাদের সিলেবাসে আছে 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসে আছে। এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম তার মধ্যে শুধুমাত্র 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ইজ অফ দ্য ফর্ম। এর ফর্মটা কি তাহলে বলেই দিয়েছি আমি অলরেডি। এরকম ফর্মে হয় x ডট ax প্লাস by আর y ডট cx প্লাস dy, যেখানে abcd কি স্কেলার বা প্যারামিটার। হ্যাঁ, abcd এরা হচ্ছে প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট, যা ইচ্ছে। আচ্ছা, এই যে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখবে আমরা এর আগে যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়েছি তখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন করতাম না, ওই যে অনেকগুলো ইকুয়েশন মনে পড়ছে, এরকম ভাবে ধরো অনেকগুলো ইকুয়েশন নিতাম। 2x প্লাস 3y প্লাস 4z ধরো এরকম দিলাম ইকুয়াল টু 0। এখানে বললাম 3x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। এখানে বললাম x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 0। মনে আছে যেরকম ভাবে? তাহলে এটা কি হতো? এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, একটা দুটো তিনটে। আর এটা হচ্ছে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন,
এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, শুধু ইকুয়েশনস, আর এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এই হচ্ছে তফাৎ। তো এটাকে মনে আছে আমরা ম্যাট্রিক ফর্মে সাজাতে পারতাম। আমরা যে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কে ম্যাট্রিক্স ফর্মে সাজাতে পারতাম, মনে আছে? এখানে একটা ম্যাট্রিক্স পেতাম, যে ম্যাট্রিক্সটাকে বলতাম কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ক্যাপিটালে। কে বলতে পারে এই সিস্টেমের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে? 2 3 4 3 1 তারপরে x এর কোএফিসিয়েন্ট, 3 y এর 4 কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট, নেক্সট আবার x এর, 3 1 1 z এর, x এর, 1 1 2 z এর। আর ক্যাপিটাল x কাকে ধরতাম? এটা কলাম ম্যাট্রিক্স। x y z X, ভেরি Y, গুড, Z. x y z, ভেরি গুড, x y z। আর যদি ডান সাইডে কিছু থাকতো তাহলে সেটাকে b ধরতাম। এখানে ডান সাইডে 0 হলে হোমোজিনিয়াস, আর যদি ডান সাইডে 0 বিটা যদি 0 না হয় তাহলে নন হোমোজিনিয়াস, তাই না? তো বলছি এরকম ভাবে সেম ওয়েতে আমরা এই যে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটাকেও ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো। কিভাবে? দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, ঠিক আছে, এই সিস্টেমটাকে আমরা লিখতে পারবো ক্যাপিটাল এক্স ড্যাশড বা এক্স ডট ইজ ইকুয়াল টু এ ইন্টু ক্যাপিটাল এক্স। কে আমাকে বলতে পারে এখানে ক্যাপিটাল এ কত হবে আর ক্যাপিটাল এক্স কত হবে? কে বলতে? capital A হবে into A, B, C, A D. B ভেরি গুড, CD, এ বি সি C ডি। D আর ক্যাপিটাল এক্স, X, Y. X Y এক্স আর ওয়াই। তাহলে ক্যাপিটাল এক্স ডট কত হবে? বলো, এক্স ডট মানে এক্স এর ডেরিভেটিভ, এক্স ডট ওয়াই ডট। তাহলে দেখো তো আর মিলছে কিনা। এক্স ডট ওয়াই ডট তার জায়গায় ক্যাপিটাল এক্স ডট এ বি সি ডি, এই যে ক্যাপিটাল এ ইন্টু এক্স, তাহলে ক্যাপিটাল এর সাথে এক্স গুণ করো, এটা বোঝাতে পারলাম? তাহলে এইবার আমরা কি করব, আমরা এরকম ভাবে যে কোনো সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিখতে পারবো। 2 হোক, 3 ডাইমেনশনাল হোক, 4 ডাইমেনশনাল হোক, তাতে কোনো অসুবিধা নেই। কত ডাইমেনশন কি দেখে বুঝবো? এই যে এটা 2 ক্রস 2 ম্যাট্রিক্সটা হচ্ছে স্কোয়ার হবে, আর এটা 2 ক্রস 1। যদি 3 ডাইমেনশনাল হতো তাহলে এখানে এক্স ওয়াই আরেকটা বেরিয়ে যেত জেড, বা x1 x2 x3 যা ইচ্ছে, x1 x2 দিয়েও হতে পারে, xy দিয়েও হতে পারে। তিনটে হলে এই যে এখানে যেরকম আচ্ছা এই ক্ষেত্রে বলো তো তাহলে কি হবে? ক্যাপিটাল এ আর ক্যাপিটাল এটা কত হবে এর ক্ষেত্রে? এর ক্ষেত্রে ক্যাপিটাল এ কত হবে? 0 1 0 1 minus এটা 0 মাইনাস এটা। হ্যাঁ আর ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স X1, X2. x1 x2। এই ক্ষেত্রে ক্যাপিটাল এ কি হয়ে যাবে এবার বুঝতে পারছো? এবার কিন্তু এটা 3 ক্রস 3 হয়ে যাবে। কেন? এটা কিন্তু 3 ডাইমেনশনাল। তাহলে 0 1 0 0 0 1 এটা 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 মাইনাস এটা এটা এটা। আর ক্যাপিটাল এক্স, হিয়ার ক্যাপিটাল এক্স উইল বি কলাম ম্যাট্রিক্স x1 x2 x3। তো এরকম ভাবে যত ডাইমেনশন বাড়বে তত ডাইমেনশন অনুসারে একই জিনিস। তাহলে সোজা কথা এই ম্যাট্রিক্স ফর্মটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি বোঝাতে পারলাম? এই যে সিস্টেমটা এটাকে বলছে লিনিয়ার, লিনিয়ার সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এক্স ড্যাশড বা এক্স ডট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, এই ফর্মটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, লিনিয়ারের ক্ষেত্রে একটা সুবিধা হয়, তো আমরা লিনিয়ারের ক্ষেত্রে যখন আমরা দেখবে যে এর আগেও যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছি তখন লিনিয়ারের ক্ষেত্রে না একটা খুব ভালো নিয়ম বা একটা ভালো রুলস হচ্ছে, ধরো দুটো সলিউশন যদি হয় না কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তাহলে তাদের কম্বিনেশনটাও একটা সলিউশন হয়। আমার কথাটা বোঝাতে পারলাম? যদি দুটো সলিউশন হয়, মানে আমি বলতে চাইছি ধরো একটা নোট দিয়ে দাও, লিনিয়ারের ক্ষেত্রে ধরো ইফ এই সিস্টেমটা, হ্যাঁ, এক্স ডট ইজ ইকুয়াল টু এক্স, এই সিস্টেমের ধরো যদি x1 এবং x2, হ্যাঁ, বি টু সলিউশনস, যদি দুটো সলিউশনস হয় অফ দ্য সিস্টেম x dot is equal to capital X, হ্যাঁ, then
এনি লিনিয়ার কম্বিনেশন মানে জানো, পড়েছো লিনিয়ার অ্যালজেব্রাতে x1 আর x2 লিনিয়ার কম্বিনেশন কি হয়, কে বলতে পারে? বলো লিনিয়ার কম্বিনেশন কিভাবে লিখি? A1x plus B. সাম স্কেলার ইনটু x1 1 প্লাস সাম স্কেলার ইনটু x2 এইভাবে লিখতে পারি। তাহলে বলছি এটাও কি হবে, ইজ অলসো এ সলিউশন। এটা লিনিয়ারের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে যে দুটো সলিউশন বা তিনটে বা চারটে যাই হোক, আমরা যেহেতু এখানে সেকেন্ড মানে 2 ডাইমেনশনাল করাচ্ছি সেই জন্য আমি দুটো সলিউশন বললাম, ঠিক আছে? x1 আর x2 দুটো সলিউশন থাকে তাহলে তার যে কোনো কম্বিনেশনও তার সলিউশন হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই সলিউশন গুলো আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে মেন কাজ, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এটাই, যে সলিউশন গুলো, এটা যদি আমি শিখে নিতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তো তোমাদের আমি একটা সিস্টেম দিচ্ছি, হ্যাঁ? আমি চেষ্টা করছি বোঝানোর যতটা সম্ভব, দেখি কতটা বোঝানো যায়, কতটা ইজিলি তোমরা বুঝতে পারো। আচ্ছা, ধরো আমি তোমাদের বললাম যে এই সিস্টেমটা সলভ করো, হ্যাঁ? সলভ দ্য সিস্টেম। x dot is equal to ax, where যেখানে ক্যাপিটাল A, স্মল a, কমা 0, কমা 0, কমাস বলছি, স্মল a 0 0 -1, এটা ক্যাপিটাল A। আর তার সাথে একটা কোশ্চিন হচ্ছে গ্রাফ, ছবি আঁকো দ্য ফেস পোর্ট্রেট, ঠিক আছে? ফেস পোর্ট্রেট মানে কি আমি বলছি, তোমাদের সিলেবাসে এই জিনিসগুলো আছে, ঠিক আছে? সবার আগে সিস্টেমটা আমাকে বলো কত হবে, মানে ম্যাট্রিক্স ফর্ম থেকে যদি জেনারেল ফর্মে নিয়ে যায় তাহলে সিস্টেমটা কত হবে বলো? X dot equal to দ্য সিস্টেম ইজ ক্যাপিটাল এক্স কে যদি মানে এই যে ক্যাপিটাল এক্স সেটাকে যদি এই আকারে লিখি এক্স কমা ওয়াই, তাহলে কত হবে সিস্টেমটা? X dot এক্স ডট equal to ইকুয়াল টু AX plus এ এক্স 0 1 প্লাস 0 ওয়াই, তাহলে মানে দরকার নেই, শুধু এক্স লিখলাম। আর ওয়াই ডট y dot equal to minus y. মাইনাস ওয়াই। কেউ সলভ করতে পারবে এটাকে? পারবে এটাকে সলভ করতে? করবো আমি, রাফে করবো, চাও আমি করি? হ্যাঁ পারবে সলভ করতে? সলভ মানে এক্স ডট ইজ ইকুয়াল টু এক্স, সোজা জিনিস তো, এক্স ডট মানে ডিএক্স ডিটি, ঘাবড়ানোর কিছু নেই, ডিএক্স ডিটি হচ্ছে এক্স। বলো কিভাবে করতে হয়? ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু এ ডিটি, ইন্টিগ্রেশন, এটা কনস্ট্যান্ট নাও না, নেব সাম সি না লগ সি নেব, কি নেব, বলো? The log আচ্ছা লগ সি, তাহলে কত হলো এটা? লগ এক্স ইজ ইকুয়াল টু এটি প্লাস লগ সি, তাহলে বলো এক্স কত হবে এখানে? এক্স কত হবে? সি ইন্টু ই টু দি পাওয়ার এটি নাকি? 80. আচ্ছা তাহলে এখানে সিস্টেম, এটাকে সলভ করছি, হ্যাঁ? তাহলে দ্য সলিউশন ইজ, ঠিক আছে, সলিউশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু, আচ্ছা সি যেহেতু আরেকটা কনস্ট্যান্ট এখানে আসবে তো আপনি কাজ করি, এখানকার কনস্ট্যান্টটাকে এক্স জিরো নাম দিই, ব্যাপারটা কি মানে এক্স এর সাথে যেটা থাকবে সেটাকে সি না বলে এক্স জিরো বলছি, ঠিক আছে? তাহলে এক্স জিরো ই টু দি পাওয়ার এটি, ক্লিয়ার?
আর ওয়াই কত হবে? বলো, সলভ করো ওয়াই কে, যে ওয়াই ড্যাশ ইকুয়াল টু মাইনাস ওয়াই। কে বলতে পারে সলভ করো এটাকে? করো তোমরা, করে বলো কত হচ্ছে তাড়াতাড়ি, বেশি টাইম দেওয়া যাবে না। y equal to c into e to the power minus t. y is equal to c, c এর জায়গায় আমি একটা কাজ করি y 0 দিই, ইনটু ই টু দি পাওয়ার বলো তাড়াতাড়ি মাইনাস Minus t. t। ভেরি গুড, ঠিক আছে। সুচিস্মিতা আছে অনলাইন? হ্যাঁ স্যার অনলাইন। আচ্ছা, তোমাকে আমি কেন বললাম, কারণ তুমি কিছুদিন আগে 2-3টা প্রবলেম আমাকে দিয়েছিলে, সেই প্রবলেমগুলো তোমাকে যখন সলভ করিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো এসেছিল, তো সেই জন্য তোমাকেই আমি জিজ্ঞেস করতে চাইছি, যেহেতু তুমি ওদের থেকে একটু বেশি জানবে আশা করি, কারণ এইটা তোমাকে অলরেডি আমি একবার করিয়ে দিয়েছি, মানে এটা মানে সলভ করাটা। ধরো ভালো করে দেখো, একটা হচ্ছে এক্স, আচ্ছা কেউ যদি চাও তো এক্সটা কার উপর, কার ফাংশন? টি এর ফাংশন, কিন্তু হ্যাঁ এক্স টি এভাবেও লিখতে পারো, আর ওয়াই কার ফাংশন? ওয়াই ও টি এর ফাংশন, ওয়াই টি এভাবেও লিখতে পারো, বা শুধু এক্স ওয়াই লিখলেও কোনো অসুবিধা নেই। তো এই সলিউশন গুলো আমি দেখবো, এবং সলিউশন গুলো দেখার পর আমি ছবি আঁকবো। হ্যাঁ, এই ছবিটাই হচ্ছে ফেস পোর্ট্রেট। কিসের ছবি আঁকবো? এক্স ভার্সেস ওয়াই এর ছবি, এক্স ভার্সেস ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই এর ছবি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমাদের এক্স জানা আছে, এই যে বেরিয়ে গেছে, এক্স হচ্ছে x0, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা নিয়ে মাথা ব্যথা নেই, ই টু দি পাওয়ার 80, আর ওয়াই বেরিয়ে গেছে সাম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস টি। তো তোমরা সবাই আশা করি ই টু দি পাওয়ার টি বা ই টু দি পাওয়ার মাইনাস টি এই কার্ভগুলো সম্পর্কে কি জানো? ই টু দি পাওয়ার টি মানে জানো এগুলো? ই টু দি পাওয়ার টি মানে কিরকম হয়? আচ্ছা, ই টু দি পাওয়ার টি এক্সাক্ট জানতে হবে না, মানে আমি বলতে চাইছি এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে আইডিয়া আছে? ই টু দি পাওয়ার এক্স, মানে এখানে এক্স না বলে আমি টি বলছি, যেহেতু টিটা হচ্ছে ভেরিয়েবল। এক্সপোনেনশিয়াল ফাংশন কিরকম হয়? এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় কি হয় বলো? Increasing. এরকম ভাবে বাড়তে থাকে, তাই না? এক্সপোনেনশিয়াল ফাংশন এভাবে বাড়তে থাকে। একটা এক্স ধরো 10 টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স মানে কি? এক্স এর মান যদি 1 দিই তাহলে 10, 2 দিলে 100, 3 দিলে 1000, তাহলে বাড়ছে, দেখছো? বুঝতে পেরেছো কিভাবে বাড়ছে? প্রথমে 10, 100, 1000, মানে এরকম ভাবে বাড়ছে। তো এখানে 10 টু দি পাওয়ার এক্স সেটাও তো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স সেটাও এক্সপোনেনশিয়াল ফাংশন, ই এর মান 2 থেকে 3 এর মধ্যে, ই এর মান 2 থেকে 3 এর মধ্যে, আর এটা 10। কাউকে যদি বলি 2 টু দি পাওয়ার এক্স সেটাও এক্সপোনেনশিয়াল ফাংশন, কাউকে যদি বলি 3 টু দি পাওয়ার এক্স সেটাও এক্সপোনেনশিয়াল ফাংশন, কাউকে যদি বলি ই টু দি পাওয়ার এক্স সেটাও এক্সপোনেনশিয়াল ফাংশন, ই এর মান হচ্ছে 2.6 এর পর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়, যে সবই কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন প্রচন্ড হারে বাড়তে থাকে। তাহলে টি যদি ইনফিনিটিভ হয়, আমার কথাটা মন দিয়ে শোনো, যদি টি ইনফিনিটিভ হয় তাহলে ই টু দি পাওয়ার টি কি হবে? Infinity. আমার কথাটা বুঝতে পেরেছো? তার মানে ছবিটা আঁকতে চাইছি, ছবিটা আঁকতে আঁকতে টি এর মান যত বাড়াবো ই টু দি পাওয়ার টি কি হবে? ইনফিনিটিভে যাবে। আর টি এর মান যত বাড়াবো ই টু দি পাওয়ার মাইনাস টি 0 হবে, 0 দিকে যাবে। জিরোর দিকে যাবে, তার মানে ফাইনাইট হবে। ব্যাপারটা বুঝতে পারছো? টি বেড়ে যাচ্ছে, যত বাড়ছে, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস টি জিরোর দিকে টেন্স করছে, মানে ফাইনাইট ভ্যালুর দিকে টেন্স করছে, তার লিমিটিং ভ্যালুটা হচ্ছে ফাইনাইট। আর টি যখনই ইনফিনিটিভে যাবে ই টু দি পাওয়ার টি তখন ইনফিনিটিভ, ই টু দি পাওয়ার টি ধরা ছোঁয়ার বাইরে বেরিয়ে যাবে। তাহলে এইবার যদি আমি কাউকে বলি এটাকে কনস্ট্যান্ট পাবো, এটা নিয়ে মাথা ব্যথা নেই, ওয়াইটি কোথায় যাবে? ওয়াইটি, এই যে ওয়াইটি, 0 দিকে। টি যখনই জিরোর বাড়তে দিকে থাকবে, যাবে। টি যখনই বাড়তে থাকবে তখনই ওয়াইটি। তাহলে অ্যাজ টি টেন্স টু ইনফিনিটিভ, আমি যদি বলি টি টেন্স টু যদি ইনফিনিটিভ হয় তাহলে ওয়াইটি কি করবে? জিরোর দিকে আস্তে আস্তে ডিক্রিজ করবে, জিরোর দিকে আস্তে আস্তে কি করবে? ডিক্রিজ করবে। ওয়াইটি মানে কি? একটা ফাংশন,
একটা গ্রাফ, একটা ট্র্যাজেক্টরি মানে কি একটা কার্ভ, ওয়াইটি মানে একটা কার্ভ, এটা একটা কার্ভ তো, এক্সপোনেনশিয়াল কার্ভ হোক বা এটা ই টু দি পাওয়ার মাইনাস একটা কার্ভ তো, সেই কার্ভটা কিরকম হবে, সেই কার্ভটা যত টি এর মান বাড়াবো ওয়াইটি তত জিরোর দিকে কি করবে, ডিক্রিজ করবে, জিরোর দিকে আস্তে আস্তে টেন্স করবে। আর এক্স এর ক্ষেত্রে কি হবে বলতো, ইনফিনিটির দিকে যাবে। কে বলেছে, এর মানের উপর ডিপেন্ড করবে। যদি এ এর মান -1 হয় ও হ্যাঁ স্যার। তাহলে ওয়াইটা বুঝতে পারছি ডিক্রিজ করছে, ব্যাপারটা বোঝো। টি যখনই ইনফিনিটি হচ্ছে তাহলে ওয়াই কিন্তু জিরোর দিকে যাচ্ছে, কিন্তু বাট এক্সটা আমি বলতে পারছি না, কারণ এক্সটি কি করছে, ডিপেন্ডস আপন কার উপর, দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আমার কথাটা বোঝা যাচ্ছে? যদি এর মানটা আমরা জেনে যেতাম দেন ওকে, ওকে কোনো প্রবলেম হতো না। তাহলে এইবার বিষয়টা হচ্ছে এর বিভিন্ন মানের জন্য এক্সটি কি করছে সেটাই হচ্ছে আসল। ওয়াইটি কিন্তু আমরা বুঝে গেছি, ওয়াইটি সম্পর্কে আমাদের আইডিয়া পুরো ক্লিয়ার যে ওয়াইটি গুলো সব জিরোর দিকে যাবে, কিন্তু এক্সটি কি করছে সেটা এখন আমরা বুঝতে পারছি না, সেটা কার উপর ডিপেন্ড করছে, এর উপর ডিপেন্ড করছে। এবার তোমাদেরকে আমি এক একটা করে এর ভ্যালু দেব, তোমরা বলবে নিজেরা যে ওয়াইটি কি করবে। আমি একটা করে এর ভ্যালু দেব, হ্যাঁ ঠিক আছে, আমরা একটা একটা করে এর ভ্যালু দেব। তার আগে একটা জিনিস বলে দিই, আচ্ছা একটা করে এর ভ্যালু আগে দিত তারপরে। আচ্ছা আমি এটা এটা একটা উদাহরণই দিই, জাস্ট একটা উদাহরণই দিই, ধরো পরে আমি আসছি, প্রত্যেকটা ভ্যালুর জন্য পরে আসছি, আগে এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই তারপরে আমি আসছি। এই ছবিটা আমি আঁকছি, একটু বুঝিয়ে দিই ব্যাপারটা, তুমি আসছি ঠিক আছে, তারপর আমি ডিটেলসে সব বোঝাচ্ছি। ধরো আমি তোমাদেরকে বললাম, সাপোজ আমি বললাম যে এর মান -1, সাপোজ, ভালো করে বোঝো, এর মান কত দিলাম, -1 আছে, এর মান যদি -1 দিই তাহলে এক্সটি কত হলো, 0 x0 × -t, আর yt কত হয়েছে, yt তো যেটা ছিল সেটাই, সাম কনস্ট্যান্ট ইনটু e⁻t। এইবার তোমরা বলো তো, দেন x যদি ইনফিনিটিভে যায় তাহলে xt আর yt দুটোই কোথায় যাবে, 0 দিকে। xt ও y 0 দিকে, yt ও 0 দিকে। আচ্ছা x আর y এর মধ্যে তাহলে সম্পর্কটা কি হবে, যদি একটা কার্ভ আঁকি আমি, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, হ্যাঁ আমি যদি বলি যে x/y কত হবে, টি টি উজ্জ্ব রাখলাম, হ্যাঁ কত হবে x/y, বলো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হবে। ব্যাপারগুলো বোঝো, প্রচন্ড কিন্তু কনসেপচুয়াল, একেবারে উচ্চ মাধ্যমিকের জিনিস, 11-12 এর জিনিস, কোনো নতুনত্ব জিনিস করাচ্ছি না। এটা হচ্ছে আমার এক্স, আমি টিটা উজ্জ্ব রেখেছি এখানে, এক্স, এক্স মানে হচ্ছে কত, x0 e⁻t বাই y এর মান কত, y0 e⁻t, e⁻t কেটে গেল, তাহলে কত হলো, সাম কনস্ট্যান্ট c, তাহলে y = এরকম বেরালো, বা 1/c ধরি বা 1/m ধরি, যা ইচ্ছা, তাহলে y = mx। বলো কার ইকুয়েশন কিরকম হবে, কারটা কিরকম হবে, 0 0 কেটে যাবে। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হবে, আচ্ছা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন, y আর x স্ট্রেট লাইন, কিন্তু কার দিকে কনভার্জ করছে x আর y টা, 0 দিকে। 0 দিকে, তাহলে স্ট্রেট লাইন। এই যে এটাও হতে পারে, m তো জানি না, এটাও হতে পারে, m তো জানি না, এটাও হতে পারে, কারণ m জানা নেই, m যদি 1 হয় তাহলে 45 ডিগ্রি, m যদি আরো কম বেশি হয় তাহলে এরকম, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, সব স্ট্রেট লাইন, কিন্তু কার দিকে কনভার্জ করছে, সব 0-র দিকে। কি করে বোঝাবো সব 0-র দিকে, এই যে তীর চিহ্ন এই দিকে, সব 0-র দিকে, বোঝাতে পারছি, 0-র দিকে, সব 0-র দিকে টেন্স করছে, কি বরাবর, কিরকম ভাবে, স্ট্রেট লাইন বরাবর। এইটাই হচ্ছে ফেস পোর্ট্রেট। কখন এটা, যখন a = -1, ব্যাপারটা বুঝতে পারছো, x আর y হচ্ছে স্ট্রেট লাইন বরাবর 0-র দিকে টেন্স করছে, এই যে x-টাও 0-র দিকে, y-টাও 0-র দিকে, দুটোই 0-র দিকে, স্ট্রেট লাইন বরাবর, এই স্ট্রেট লাইন বরাবর। আর এই দিক বরাবরও হতে পারে, মানে এই দিকও বরাবরও হতে পারে, বা এই দিক বরাবরও হতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ কনস্ট্যান্টটা যদি এরকম হয়ে যায় যে ধরো এমটা 0, হ্যাঁ এমটা ধরো 0 হয়ে গেল, তাহলে এমটা 0 হয়ে গেলে কি হয় বলো,
y is equal to 0, y is equal to 0 মানে x অ্যাক্সিস, এই বরাবর x অ্যাক্সিস বরাবর 0 এর দিকে, বা হয়তো উল্টো হয়ে গেল 1/m টা 0, তখন y অ্যাক্সিস বরাবর 0 এর দিকে, তাহলে মাথায় রাখতে হবে সব 0 এর দিকে। এই যে ছবিটা আঁকলাম সবাই এইদিকে যাচ্ছে, সবাই একদিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটা লক্ষ্য রেখো, সবাই একদিকে যাচ্ছে। এই ছবিটার সাথে বাস্তবে অনেক জিনিসের খুব সিমিলারিটি আছে। ধরো কেউ যদি বেসিন, আমাদের থাকে না বাড়ির বেসিন, বেসিনের কল খুলে দাও, মনে আছে জল সব কোথায় যাবে বেসিনের, বা বাথটবের যদি কেউ কল খুলে দিই, যাদের বাড়িতে বাথটব আছে, যদি খুব কম জনের বাড়িতে আছে বলে বেসিনের কথা বলছি, বেসিনের ধরো কলটা যদি আমরা ছেড়ে দিই, কোথায় যায় জলগুলো? এখানে কল আছে, ছেড়ে দিচ্ছি, জলগুলো কোথায় যায়? সব আলাদা আলাদা জায়গায় চলে যায় না একদিকে যায়? যেখানে বেসিনের ফুটোটা আছে সেখানে যায় না? ছবিটাকে একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছ? তাহলে আমি আরেকবার লিখে ফেলি, ঠিক আছে, কোশ্চেনটাতে, যে এক্সটি আমাদের কত বেরিয়েছে? এক্সটি x0 e টু দি পাওয়ার at, ওকে, আর ওয়াইটি হচ্ছে y0 e টু দি পাওয়ার -t, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে x যদি, সরি বললাম, t যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে yt সবসময় 0 এর দিকে টেন্স করে, বাট xt কি করে? ডিপেন্ডস, কার উপর ডিপেন্ডস করে বলো? আপন দ্য ভ্যালু অফ a, তাই না? আচ্ছা, এবার তার মধ্যে আমি একটা উদাহরণ, এটা কেস 1, হ্যাঁ, একটা কেস করেছি, সেখানে আমি বলেছি যদি a এর মানটা -1 হয় সাপোজ, তাহলে xt টাও দাঁড়াবে হচ্ছে x0 e টু দি পাওয়ার -t, আর yt টাও দাঁড়াবে হচ্ছে y0 e টু দি পাওয়ার -t, এবং পাশাপাশি, ঠিক আছে, অলসো x/y সেটা দাঁড়িয়ে যাবে হচ্ছে সাম কনস্ট্যান্ট x0/y0, তার মানে সাম কনস্ট্যান্ট c, বা সেখান থেকে আমরা বলতে পারি যে y ইজ ইকুয়াল টু cx বা একটা কিছু, বা y ইজ ইকুয়াল টু 1/c ধরি, তাহলে y ইজ ইকুয়াল টু cx, একটা স্ট্রেট লাইন, তার মানে স্ট্রেট লাইন বরাবর, তাই তো? তার কার্ভটা কি হবে? স্ট্রেট লাইন বরাবর সবাই 0 এর দিকে যাচ্ছে, বিভিন্ন, তার স্লোপ বিভিন্ন হতে পারে। ফ্লুইড ডিনামিক্স পড়েছো তো? ফ্লুইড ডিনামিক্স পড়েছো? না স্যার, ওটা 6 আছে। আচ্ছা, ঠিক আছে, যখন পড়বে তাহলে সব বুঝতে পারবে আরো। ফ্লুইড ডিনামিক্স মানে একটা ফ্লুইড, ফ্লুইড সেটা কিভাবে যায়। তো এই যে আমি ধরো আমাদের বেসিন আছে, আমরা বেসিনে মুখ টুক ধুই, একটা কল, এখানে একটা কল দেওয়া আছে, একটা কল খুললাম, এখানে মনে আছে বেসিনে একটা পয়েন্ট আছে যেখানে জল সব পাস হয়। তুমি বেসিনে যখনই জল সব আসবে, জলগুলো কোথা দিয়ে যায়? সব জলগুলো কোথায় যায় বলো? কার দিকে যাচ্ছে? যাচ্ছে এইদিকে, যাই এইভাবে। ব্যাপারটাকে ভাবো তো, রিয়ালাইজ করো তো বেসিনের সাথে। হ্যাঁ, হয়তো স্ট্রেট লাইন বরাবর যায় না, হয়তো বলতে পারো স্যার জল আপনি কি করে বলছেন এরকম স্ট্রেট লাইন বরাবর, সে তো পেঁচিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে যায়, সেটা যেভাবে যাক, কিন্তু এই পয়েন্ট অনুসারে যায় কিনা, এইদিকে যায় কিনা। মানে আমি বলতে চাইছি এখানে কি করছে, এটাকে বলে সিঙ্ক। বেসিনের আরেকটা নাম হচ্ছে সিঙ্ক। সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে হচ্ছে যে সবগুলো এই যে পার্টিকেল গুলো বা এই যে ট্র্যাজেক্টরি গুলো, সেই ট্র্যাজেক্টরি গুলো এই পয়েন্টে সবাই কি করছে? এই পয়েন্টে অ্যাট্রাক্ট করছে সবাই। এটা হচ্ছে সব অ্যাট্রাক্টার, এই পয়েন্টটা হচ্ছে অ্যাট্রাক্টার, এবং এই পয়েন্টে কি করছে? সমস্ত এই যে কার্ভ গুলো সব অ্যাট্রাক্টিং,
সিমিলারলি এখানেও এই যে ফ্লুইড, যদি জল এখানে পড়ে তাহলে জলগুলো হচ্ছে এই পয়েন্টে, বেসিনের যে পয়েন্টটা যেখান দিয়ে জলটা বেরিয়ে যায় সেটাকে কি বলে? পয়েন্টটাকে কি বলে? হ্যাঁ বলো, কি বলে বেসিনের পয়েন্টটাকে? এই পয়েন্টটাকে কি বলে যেখান দিয়ে জল পাস হয়? ভালো নাম, ভালো আমার মনে পড়ছে না এখন, কি বলে জানো এটাকে? কারো মনে পড়ছে এই টার্মটা, এটাকে কি বলে জানো? বেসিনের যে পয়েন্টটা দিয়ে জল সব পাস হয়ে যায়। যাই হোক, তো এইখানে সবাই সব ফ্লুইড গুলো যাচ্ছে, এটার সাথে এটার সিমিলারিটি আছে। এই জন্য না এই টাইপের পয়েন্ট গুলোকে বলে সিঙ্ক। এই যে ট্র্যাজেক্টরি গুলো সব এই দিকে যাচ্ছে, সিঙ্ক। বোঝাতে পারলাম? আচ্ছা ধরো আমি একটু অন্যরকম বলি, এই অঙ্কটার বাইরে বলি। হ্যাঁ, ধরো কাউকে বললাম যে এক্সটি হচ্ছে এরকম x0 ইন্টু ই টু দি পাওয়ার টি, ভালো করে লক্ষ্য করো, ই টু দি পাওয়ার মাইনাস না কিন্তু ই টু দি পাওয়ার টি, আর ওয়াইটিটাও হচ্ছে y0 ইন্টু ই টু দি পাওয়ার টি। তাহলে কেউ বলতে পারবে এর ফেস পোর্ট্রেটটা কি হতো? এটা আমি এখন আঁকলাম তার ফেস পোর্ট্রেট, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই। হ্যাঁ, কেউ বলতে পারবে? খুব সোজা কিন্তু। y equal to mx ই হবে। আগের বার কি আছে? আগের বার আছে ই টু দি পাওয়ার মাইনাস টি এক্স টি, ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়াই টি, তার সাথে কনস্ট্যান্ট, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আর এবার ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি। তাহলে এইবার কে বলতে পারে এক্স বাই ওয়াই কত হবে? x0 by y0 সেম জিনিস, সাম কনস্ট্যান্ট, তাহলে y ইজ ইকুয়াল টু সাম cx। ছবিটা একই হবে, তাহলে চেঞ্জ কি হবে এবার? একই থাকবে সব। স্যার এবার ডাইভার্জ হয়ে স্যার। এবার বাইরের দিকে যাবে। কারেক্ট। এবার কিন্তু আর জিরোর দিকে অ্যাপ্রোচ করবে না। এই যে আগের বার কিন্তু ওয়াইটি জিরোর দিকে এবং এক্সটিও দেখো জিরোর দিকে। টি যখনই ইনফিনিটিভ, টি ইনফিনিটিভ মানে কি? টাইম। টিটাকে টাইম ভাবো, যত সময় যাচ্ছে জিনিস একই জায়গায়, টাইম বাড়িয়ে যাচ্ছে। টাইম আমরা করি না, ধরো আমি একটা কল খুলে দিলাম বেসিনে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলছে, টাইম বাড়িয়ে যাও। টাইম ওটা ওইখানেই পড়বে, জলগুলো ওখানেই পড়বে। টাইম তুমি যতই বাড়াও, তুমি টাইম ইনফিনিটিভ নিয়ে যাও, সারা জীবন তুমি কল খুলে রেখে দাও, যদি জল থাকে ওখানেই যাবে, সারা জীবন ওখানেই জল পড়বে। এবার এইখানে কি হবে? এখানে বলছে যত টাইম বাড়াবে এটা কার দিকে যাবে? টু দি পাওয়ার টি। টাইম বাড়ালে এটা ইনফিনিটিভ, টাইম বাড়ালে এটা ইনফিনিটিভ। তাহলে ছবিটা সেম হবে, স্ট্রেট লাইন বরাবরই, কিন্তু এইবার কি করবে জানো? এই দিকে, এবার এই দিকে সব। বুঝতে পারছি? এবার কি করছে? এবার কি অ্যাট্রাক্ট করছে এই পয়েন্টটা? এটা কি অ্যাট্রাক্টিং পয়েন্ট এবার? এই পয়েন্ট এবার অ্যাট্রাক্টিং কি না? অ্যাট্রাক্টিং না, এটাকে বলে রিপেলার। রিপেল করো, রিপেল করো মানে দূরে সরিয়ে দিচ্ছে। এর সাথে কারোর সিমিলারিটি পাচ্ছ? এর সাথে যেমন বেসিনের বা কোমোটের বা যে কোনো গর্ত, সেখানে জল ঢুকে, এর সাথে কারোর সিমিলারিটি? হ্যাঁ, সকালবেলা পূর্ব দিকে একটা জিনিস ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, কে সেটা? সকালবেলা পূর্ব দিকে খুব পরিচিত একটা সূর্যের কিরণ, সূর্যের কিরণ, সূর্যের কিরণের সাথে সূর্যের কিরণ এরকম। এটা ধরো সূর্য, পয়েন্ট ছড়িয়ে যাচ্ছে। এই জন্য এইটাকে বলা হয় সোর্স। সোর্স মানে উৎস। এই ধরনের কার্ভকে বলা হয়, আমি সব আস্তে আস্তে আরো বলবো, আমি জাস্ট এখন বাস্তবের উদাহরণের সঙ্গে বোঝাচ্ছি। এটা সোর্স। আর এটাকে বলা সিঙ্ক। সিঙ্ক মানে ওই বেসিন টাইপের জিনিস, ওখান থেকেই ওয়ার্ড গুলো এসছে। সোর্স, উৎস। টর্চ, টর্চের আলো সোর্স, একই ব্যাপার। টর্চ ধরে দেখো আলো বেরিয়ে যাচ্ছে, তো এগুলো হচ্ছে সোর্স। এটাকে বলে সোর্স বা রিপেলার, মানে দূরে সরিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? সোর্স বা রিপেলার, এটা হচ্ছে সিঙ্ক বা অ্যাট্রাক্টার। অ্যাট্রাক্ট করছে আর এটা দূরে সরিয়ে দিচ্ছে। তো এরকম নাম আছে যেগুলো, যাই হোক। তো এটা হচ্ছে একই ছবি, একই কার্ভ, কিন্তু দুটো বিভিন্ন হয়ে গেল। কেন? একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি ছিল বলে দুটোই জিরোর দিকে টেন্স করছিল, এক্স আর ওয়াই। আর একটা হচ্ছে দুটোই ইনফিনিটি দিকে যাচ্ছে, তাহলে সবাই ইনফিনিটি, সব বাইরে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তো এটা একটা অন্য জিনিস। এটা আমি মিটিয়ে দিব কি না? এটা থাকবে, থাকলে থাক। এটা কিন্তু অন্য অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কটা না। এটা আমি একটা কাজ করি, এটা আমি আলাদা হবে, জাস্ট এই অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা মানে
দুটোই যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এটা আলাদাভাবে লিখে রেখে নিও। যাই হোক, তো এটা কেস 1 হলো। আচ্ছা, এবার চলে আসি এই অঙ্কটার ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে কি, এই যে এইটা তো জিরোর দিকে যাচ্ছি, সেটা তো পরিষ্কার। এবার কেস 2, টাইম লাগবে, প্রত্যেকটা জিনিস বোঝাতে আমার কিন্তু টাইম লাগবে আজকে। বাকি এটার উপরেই আমি বোঝাবো, এটা অনেক টাইম লাগবে। আর প্রত্যেকটা এক্সাম্পল বোঝাবো, প্রত্যেকটা কার্ভ বোঝাবো, এবং কার্ভ গুলো কেন হচ্ছে সেগুলো কিন্তু কোনো বইতে এরকম ভাবে ডিটেলসে বোঝায় না, খালি ছবি এঁকে দেয়। তো ছবি আঁকতে তো দেখলে তো বোঝায় না যে কিভাবে আঁকছে বইতে। বইতে মনে হয় যে হ্যাঁ হচ্ছে এরকম, কিন্তু কেন এরকম আঁকছে তার পিছনে যুক্তিটা আমরা শিখে নিব। কিন্তু ধরো কাউকে আমি বললাম এর মান -1 থেকে ছোট, ভালো করে বোঝো। এর মান -1 থেকে ছোট, ক্লিয়ার? এর মান যদি -1 থেকে ছোট হয় তাহলে কি হবে, কার্ভটা ফেস পোর্ট্রেটটা কিরকম হবে? y ইকুয়াল টু mx হবে, আর সিঙ্কের মতো হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিব, এক্স এর মান -1, তো আমি ধরো এক্স এর এর মান -1 থেকে ছোট, তো এর মান ধরো -2। জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ধরো যদি এর মান -2 হয় সাপোজ, তো এর মান -2 হলে এক্স টি কত হবে? এই যে এক্স টি, বসাও এক্স টি কত হবে বলো? x0 ইন্টু ই টু দি পাওয়ার -2t। দেখে দাও, খাতা টাতা বন্ধ করে দাও, যদি দরকার না হয় খাতা খুলতে হবে না, পরে সব টুকে নিবে, খালি আমাকে খালি যেটা আমি বলছি সেগুলোর উত্তর প্রত্যেকে দাও বুঝে বুঝে। এর মান -2, কেন? এ যেহেতু -1 থেকে ছোট, আমি ধরে নিলাম এর মান -2, সে -3ও ধরতে পারো, -4ও ধরতে পারো, এটা ডিপেন্ডস আপন ইউ। আচ্ছা, ওয়াইটি, এটার কোনো চেঞ্জ নেই, এটা যা ছিল তাই, y0 ই টু দি পাওয়ার -t, কারণ এটা ফিক্সড। কে বলতে পারে x/y² কত হবে, বা y²/x, যা ইচ্ছে। কেন আমি y² নিলাম আর কেন শুধু x কে নিলাম, তার পিছনে কারণ কি বুঝতে পারছো? স্যার ই টু দি পাওয়ার -2tটা কেটে যাবে তাই। বুঝতে পারছো কেন আমি নিচ্ছি? একটাকে স্কোয়ার নিচ্ছি, একটাকে সিঙ্গেল নিচ্ছি। কোনটাকে স্কোয়ার নিচ্ছি সেটা কিন্তু আমি ইকুয়েশন দুটো, এই দুটোকে দেখে বুঝছি। তোমাদেরও আশা করি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট বুঝে যাওয়া উচিত যে আমি কেন y² নিলাম বাই x নিলাম। বলো কত হবে ক্যালকুলেশন, বলো। প্যারাবোলা হবে তো। সাম কনস্ট্যান্ট, তাই তো? যাই হোক, সাম কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার -2t আর ই টু দি পাওয়ার -t এর স্কোয়ার মানে ই টু দি পাওয়ার -2t ক্যান্সেল হয়ে যাবে। কারেক্ট, একটু আগে বললো, কে বললো কিসের ইকুয়েশন এটা? স্যার প্যারাবোলা। প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এইবার কার্ভটা কিরকম হবে? প্যারাবোলা। হ্যাঁ, যদি -3 ধরি তাহলে হয়তো প্যারাবোলা হবে না, কিন্তু বুঝতে পেরেছো, মানে এরকম স্ট্রেট লাইন হবে না। এর মান -1 হলে স্ট্রেট লাইন, কিন্তু এর মান যখনই -1 থেকে ছোট হয়ে যাবে তখন কিন্তু সেটা স্ট্রেট লাইন হবে না, সেটা কিন্তু কার্ভ হবে। যদি -2 ধরি তাহলে প্যারাবোলা, যদি -3 ধরি তাহলে আরো কার্ভ, অন্যরকম কার্ভ হবে। যাই হোক, তো আমরা কেন -2 ধরলাম, কারণ প্যারাবোলার সঙ্গে আমরা পরিচিত। -3 ধরলে বা অন্যান্য কার্ভের সঙ্গে আমরা পরিচিত না, তো সেই জন্য প্যারাবোলা দিয়ে আমরা ছবিটা আঁকার চেষ্টা করছি। বুঝতে পেরেছো? প্যারাবোলা যে হবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু, কারণ -2 ধরে প্যারাবোলা হচ্ছে। যদি -3 ধরি তাহলে y³/x, সেটা কিন্তু প্যারাবোলা না, সেটা অন্য কার্ভ। কিন্তু যাই হোক, একই টাইপেরই হবে, 19-20 হলেও একই টাইপের। তাহলে এবার যদি আমি ছবিটা আঁকি, প্যারাবোলা কিরকম প্যারাবোলা? আচ্ছা, প্যারাবোলা হলেও, প্যারাবোলা তো হচ্ছে, বলো তো এক্স টি কোথায় যায় টি টেন্ডস টু ইনফিনিটি বলে? এবার 0তে। 0তে যায়। আচ্ছা, আর ওয়াইটি 0তে, তাহলে এটা মাথায় রেখো, দুটোই 0তে যায়। তার মানে দুটোই কিন্তু কি করছে, কনভার্জ করছে 0-র দিকে। তার মানে সিঙ্ক যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে। আগের মতো না, এরকম না, রিফেলার না, বেরিয়ে যাচ্ছে না, সব ভিতরে ঢুকছে। কিন্তু কিভাবে ভিতরে ঢুকছে, কোন কার বরাবর? এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? আগের বার এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি ছিল? স্ট্রেট লাইন ছিল। আর এবার এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, ছবিটাকে কি হবে বলো, কিরকম? y² = 4x, কিরকম ছবি হবে বলো, কিরকম প্যারাবোলা? x কে হবে, মানে x অক্ষ থেকে 0-র দিকে আসবে। এরকম প্যারাবোলা, তাই না? বুঝাতে পারছি না? প্যারাবোলা গুলো কিরকম হবে এবার? এরকম 0-র দিকে, বা
আমি তো এর মান জানি না, এরকমও হতে পারে, বা এরকমও হতে পারে প্যারাবোলা। এইদিকে বুঝতে পারা যাচ্ছে কিরকম হচ্ছে ছবিটা? ক্লিয়ার? আমার কথাটা বোঝা যাচ্ছে কিরকম হচ্ছে? এইদিকে, এইদিকে এরকম, এখান থেকে সব জিরোর দিকে। এরকম প্যারাবোলা কিন্তু, হ্যাঁ, এখানেও এরকম। যাই হোক, এত কার্ভ দেওয়ার দরকার নেই, দুটো করে দিলেই যথেষ্ট। আমি দুটো করে এখানে দেখাচ্ছি, 2 2। এখানে প্রচুর কার্ভ, হ্যাঁ, এটা কিন্তু প্রচুর, অনেকগুলো ট্র্যাজেক্টরি, মানে এগুলো সব ট্র্যাজেক্টরি, সেট অফ অনেক ট্র্যাজেক্টরি আছে। আচ্ছা, এই বরাবর কি হবে কে বলতে পারে? এই বরাবর আর এই বরাবর, ধরো সি এর মান 0 হয়ে গেল সাপোজ, তাহলে সি এর মান 0 হয়ে গেলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর এই দিকেই আসছে কিন্তু। আর যদি 1/c0 হয়ে যায় তাহলে ওয়াই অ্যাক্সিস এই বরাবর, এটা যাতে মাথায় রেখো, ঠিক আছে? বাকি জায়গায় এরকম কার্ভ, সি যখন 0 না বা 1/c যখন 0 না তখন এরকম কার্ভ প্যারাবোলা, কিন্তু যখন সি বা 1/c যখন 0 হয়ে যাবে তখন কিন্তু সেটা স্ট্রেট লাইন, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এর আগের মতো কেস। তাহলে এইটা হচ্ছে ফেস পোর্ট্রেট। কখন? যখন এ এর মান লেস দ্যান -1। এখানেও কি হচ্ছে বলো? এখানেও তো এটা কি হচ্ছে? সিঙ্ক অ্যাট্রাক্ট করছে এই পয়েন্টটা, এখানেও সিঙ্ক। হ্যাঁ, আগের বার সিঙ্কটা কি হয়েছিল? আগের বার সিঙ্কটা হয়েছিল স্ট্রেট লাইন বরাবর, স্ট্রেট লাইন বরাবর সব অ্যাট্রাক্ট করছে, কিন্তু এবার একটু কার্ভ বরাবর, এরকম কার্ভ বরাবর, কিন্তু অ্যাট্রাক্টর, এটা অ্যাট্রাক্টর। বোঝাতে পারলাম? কেস 3, ধরো এ এর মান, তাহলে কটা কেস নিলাম? একটা এ এর মান -1, একটা এ এর মান -1 থেকে ছোট। এবার ধরো এ এর মান -1 থেকে 0-র মধ্যে, মানে নেগেটিভ কিন্তু -1 থেকে বড়। বোঝাতে পারছি না? এবার এর মান কত? আগের বার এর মান কত নিয়েছিলাম? একবার -1, -1 থেকে ছোট মানে -2 নিলাম, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের জন্য। আর এবার এর মান -1 থেকে বড় কিন্তু 0-র থেকে ছোট, নেগেটিভ। তাহলে একটা কাজ করব, ক্যালকুলেশনের সুবিধার্থে এর মান -1/2 নিলে হবে? এইটা স্যাটিসফাই করছে এই কন্ডিশনটাকে? এর মান যদি -1/2 নিই, কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে, 0-র থেকে ছোট, -1 থেকে বড়, তাহলে তোমরা বলো তো এক্সটি কত হবে? x0 into e to the power -1/2t -t/2 -t/2। আর ওয়াইটি যা ছিল তাই। কে বলতে পারে? এইবার আগের বার ইকুয়েশনটা দেখো, ওয়াই স্কোয়ার বাই এক্স করেছিলাম, এবার যদি আমি এক্স স্কোয়ার বাই ওয়াই করি কি হবে? কেন এক্স স্কোয়ার বাই ওয়াই করছি আশা করি বুঝতে পারছো। x² = cy হবে। ব্যাপারটা বুঝতে পারছো কেন এবার এক্স স্কোয়ার বাই ওয়াই নিলাম? এক্স স্কোয়ার নিলে কি হবে? এটা এই কনস্ট্যান্ট নিয়ে মাথা ব্যথা নেই, কনস্ট্যান্টটাকে ছেড়ে দাও, মনে করো কনস্ট্যান্ট কিছু নেই। এটা কি হবে? স্কোয়ার করলে ই টু দি পাওয়ার -t বাই ওয়াই, ই টু দি পাওয়ার -t ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে? সাম কনস্ট্যান্ট। তার মানে দাঁড়াবে কি? দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু CY। আচ্ছা, যেহেতু এটা নেগেটিভ, এটা 0-র দিকে যাবে, মাইনাস মাইনাস আছে তো, মাইনাস থাকা মানে 0-র দিকে, এটাও 0-র দিকে। তাহলে এবার তোমরা বলো আগের ছবি আর এই ছবির মধ্যে ডিফারেন্স কি হবে কেস 2 আর কেস 3 এর মধ্যে? এটা y অক্ষ বরাবর যাবে। বুঝতে পেরে গেছো? আশা করি সবাই বুঝতে পেরে গেছো যে এবার ছবিটা স্যার একটু উল্টে যাবে। উল্টে যাবে মানে এইবার এইবার এই অনুসারে বার কমবে কার্ভটা, তাই না?
ঠিক আছে ছবিটা? মিলিয়ে নাও। আগেরটা এরকম ছিল, কেন? প্যারাবোলা দেখে বুঝতে পারছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এরকম প্যারাবোলা, আর এইবার x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এরকম প্যারাবোলা। সব এই দিকেই যাচ্ছে কিন্তু, কেন? এই যে এটাও জিরোর দিকে, এটাও জিরোর দিকে, তাহলে সবাই এই 0 পয়েন্টের দিকেই যাচ্ছে। হ্যাঁ, এটা এইদিকে যাবে, এটাও এইদিকে যাবে, এটাও এইদিকে যাবে, এটাও এইদিকে যাবে। বোঝাতে পেরেছি ফেস পোর্ট্রেট? তাহলে এটাও কি? এটাও সিঙ্ক ব্যাকট্রাক্টর, কিন্তু এক এক রকম তাদের ট্র্যাজেক্টরি গুলো এক এক রকম। এটা যাচ্ছিল স্ট্রেট লাইন বরাবর, এটা যাচ্ছে প্যারাবোলা কিন্তু অন্যভাবে, উল্টো ভাবে, আর এটা যাচ্ছে আরেক রকম ভাবে। তিনটি। এতক্ষণ অব্দি যতগুলো কেস আলোচনা করেছি না, তত সবগুলো কেসে একটা জিনিস কমন, কি? এ কিন্তু নেগেটিভ, কোথাও এ -1 নেগেটিভ, কোথাও এ -1 থেকে ছোট নেগেটিভ, কোথাও 0 থেকে ছোট নেগেটিভ। এ যদি পজিটিভ হয়, এইবার কি হবে বলো? ধরো A1, সাপোজ A1 পজিটিভ, অনেক রকম হতে পারে, আমি ধরো 1ই বললাম। কি হবে? বলো, কে বলতে পারে? এ যদি 1 হয়, তা মেলাও মেলাও, ব্যাপারগুলো মেলাও। এক্সটি কত হবে বলো? x0 e টু দি পাওয়ার at, টি কোথায় যাবে? টি টেন্ডস টু ইনফিনিটি বলে ইনফিনিটি। এতক্ষণ অবধি কিন্তু দেখো প্রত্যেকটা কেসে, এই যে দেখে নাও, এখানে 0-তে যাচ্ছিল, কারণ মাইনাস, ও এটা তো আলাদা উদাহরণ, এটা আলাদা, এটা আলাদা কিন্তু, হ্যাঁ এটা আলাদা, এটা এই যে এইটা একটা 0-তে যাচ্ছিল, এইটা একটা, এই যে 0-তে, এটা একটা 0-তে, কিন্তু এইবার যেহেতু এ এর মানটা পজিটিভ ফার্স্ট আমরা পেলাম, সেহেতু এক্সটিটা ইনফিনিটিভ, আর ওয়াইটি 0-তে। ব্যাপারটা বোঝো, একটা ইনফিনিটিভ একটা 0-তে, ঝামেলা লেগে যাবে তোদের মধ্যে। কোন দিকে যাবে? কার ট্র্যাজেক্টরি যাবে কোন দিকে? আগের বার সহমতে যাচ্ছিল যে না আমরা সবাই 0-র দিকে যাচ্ছি, আমরা সবাই 0-র দিকে, উভয় 0-র দিকে, এক্সও 0-র দিকে, ওয়াই 0-র দিকে, উভয় 0-র দিকে, এক্সও 0-র দিকে, ওয়াই 0, সবাই দিকে যাচ্ছে, সব এখানে এখানে সবাই দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা নাকি উভয়ই অমত ছিল, সবাই বাইরে বেরোচ্ছিল, দুটো ইনফিনিটিভে। কিন্তু এইবার ফার্স্ট কেস যেখানে হচ্ছে একটা ইনফিনিটিভ একটা 0, কিরকম হবে ছবি? আচ্ছা, ছবিটা আঁকতে গিয়ে আমি ধরো a = 1ই ধরলাম, তোমাদেরকে বললাম 1, বা 2ও বলতে পারো, যা ইচ্ছে 1 2 যা ইচ্ছে বলতে পারো। হ্যাঁ 1, বা আমি আপাতত ধরো 1 দিয়ে যদি বলি, তাহলে 1 দিয়ে বললে কি হবে বলো তো? কে বলতে পারে কিরকম? x এর পাওয়ার -1 নিয়ে নিলে x এর ইকুয়েশনটাতে -1 নিলে সোজা কথা, x আর y গুণ করে দাও, কত হবে? x y ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে স্যার, কনস্ট্যান্ট হবে। এবং স্যার হাইপারবোলিক ইকুয়েশন আসবে। কি ধরনের হাইপারবোলা? রেক্ট্যাঙ্গুলার আঁকা বলে ছবি আঁকতে পারবে? পারবে ছবি আঁকতে? হ্যাঁ স্যার। এই সি এর মান জানি না, অনেকগুলো আঁকছি। এই সি এর মান জানি না, সেই অনেক রকম আঁকছি। এই 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 কে বলতে পারে তীর চিহ্ন কোন দিকে বসাবো? এই ছবিটা একটু ই হয়ে গেল, ব্যাকাটা হয়ে গেল, আমি একটু ভালো করে এখানে। কে বলতে পারে তীর চিহ্ন কোন দিকে নিয়ে যাব? ভালো করে বোঝো, কে ইনফিনিটিভে, কে 0-তে যাচ্ছে। দেখবে একটা জিনিস, এখান থেকে যদি কার্ভটা আসে, আস্তে 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 ওয়াইটা 0-র দিকে যাচ্ছে, কিন্তু এক্স বাইরে বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝো, এই যে এখান থেকে কার্ভ আসছিল, এখান থেকে শুরু করেছে স্টার্টিং, এই যে 0-র দিকে নিয়ে যাচ্ছে ওয়াই, ওয়াই 0-র দিকে আসছিল, কিন্তু এক্স কি করছে? বাইরে বের করে দিচ্ছে, এক্স বাইরে ইনফিনিটিভ, এক্স ইনফিনিটিভে। এখানেও একই জিনিস, ওয়াই
এই যে আস্তে 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 দেখো নিচের দিকে জিরোর দিকে আসছে, কিন্তু যখনই এই দিকে পড়ে গেল এক্স এর উপর পড়ে গেল, এক্স কি করছে তার পাওয়ার দিয়ে বাইরে বের করে দিচ্ছে। ওয়াই এইদিকে কে বলতে পারে কোন দিকে হবে তীর চিহ্ন? বলো, এখান থেকে আসছে আস্তে 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 ওয়াইটা জিরোর দিকে, যে ওয়াই এটা ওয়াই অ্যাক্সিস বরাবর জিরোর দিকে, কিন্তু এক্স বাইরে বের করে দিল। একই জিনিস এখানেও কি হবে, আস্তে 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 ওয়াই আসছিল, এক্স বাইরে বের করে দিল। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে কে বলতে পারে? ওয়াই অ্যাক্সিসের উপর কিন্তু এক্স এর কোনো প্রভাব নেই, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে কে বলতে পারে? শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর মানে শুধু ওয়াইটি জিরোর দিকে। একবারে জিরোর দিকেই যাবে এটা। আর এক্স অ্যাক্সিস বরাবর কি হবে যেখানে ওয়াই এর কোনো প্রভাব নেই? ইনফিনিটির দিকে যাবে, বাইরের দিকে। বাইরের দিকে, ভেতরে না। ওটা বুঝতে পেরেছো? এই ধরনের কার্ভ, এই যে কার্ভ, এটা হচ্ছে না সিঙ্ক না সোর্স, এটা না সিঙ্ক না সোর্স, এটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট। এটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট। আমার কথাটা বোঝা গেল? এটা না অ্যাট্রাক্টর না রিপেলার, দুটোর মধ্যে একটাও কিছু করে না। এটা জাস্ট এরকম ঢুকতে 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 বেরিয়ে চলে গেল, ঢুকতে ঢুকতে এক্স বের করে দিল। বুঝতে পেরেছো কেন? কারণ একটা হচ্ছে অ্যাট্রাক্টিং আর একটা হচ্ছে রিপেলার, এটা দুটো ধরনের কাজ করে, দু ধরনের। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, বাদ দাও এইগুলো বলে লাভ নেই তোমাদের, মানে ম্যানিফোল্ডের ব্যাপার, তো ম্যানিফোল্ড বুঝবে না, যাই হোক। তো মোট কথা হচ্ছে যে যতটা আমি মানে অ্যাকচুয়ালি ম্যানিফোল্ড দিয়ে বলা যায়, তো যাই হোক তোমাদের সোজা ভাষায়, বাংলা ভাষায়, পাতি ভাষায়, যে একদিক বরাবর হচ্ছে কার্ভটা অ্যাট্রাক্টর, একদিক বরাবর রিপেলার, সেটা অ্যাট্রাক্ট হতে 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 রিপেল হয়ে যাচ্ছে, ঢুকতে ঢুকতে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? লাস্ট কেস নাম্বার 5, এর মান যদি শুধু 0 হয়ে যায়, এর মান পজিটিভ হলে কিন্তু এই একই কেস হবে, তুমি যাই বলো, তুমি e⁻t বলো, e⁻2t বলো, ব্যাপারটা একই। হয়তো কার্ভ গুলো তখন আর e⁻2t বললে হয়তো খুব সুন্দরভাবে কার্ভ গুলো এরকম হবে না, সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে না, কিন্তু ওই ওয়ান টাইপ অফ ওরকমই হবে। ঠিক আছে, আমি এখানে এর মান 1 নিলাম, তার কারণ হচ্ছে কার্ভটা পাওয়ার জন্য। দেখো, এটা তো জাস্ট পার্টিকুলার ভ্যালু নিয়ে আমি কার্ভ গুলো আঁকার চেষ্টা করছি, ওরকম তো এর মান না জানা থাকলে তুমি কার্ভ আঁকতে পারবো না, তাই না? কারণ এর বিভিন্ন মানের জন্য কার্ভ চেঞ্জ হবে। তো আমি পার্টিকুলার এর মান 1 নিয়ে কার্ভটা আঁকলাম এবং তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিরকম হতে পারে, একটা অ্যাজাম্পশন। এখানেও কিন্তু সিমিলারলি এর মানে আমি -½ নিয়ে জাস্ট একটা অ্যাজাম্পশন যে কিরকম হতে পারে, ব্যাপারগুলো কিরকম। এখানেও একই জিনিস, এর মান যদি 0 হয়ে যায়, এবার কে বলতে পারে দেখি xt কত হবে? কেস 5, xt কত হবে এর মান 0 হয়ে গেলে? x0। xt হবে x0 e⁻at ছিল, এর মান 0, তাহলে এটা কত হবে? কনস্ট্যান্ট, শুধু x0 আর yt যা ছিল তাই, y0 e⁻−t। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করেছো, টি যত ইচ্ছে বাড়াও, ইনফিনিটিভ যা ইচ্ছে নিয়ে যাও, xt কি করবে সবসময়? কনস্ট্যান্ট, xt হচ্ছে ফিক্সড। তাহলে এবার যদি বলি ছবি, তাহলে ছবিটা বুঝতে পারছো, xt কিন্তু না 0-র দিকে যাবে না কারোর দিকে যাবে, একটা কনস্ট্যান্ট জাস্ট x0, আর yt 0-র দিকে যাবে। কিন্তু xt না এবার বাইরে বেরোবে না ভেতরে ঢুকবে, না রিপেলার হবে ভেতরে বাইরে বেরোবে, না অ্যাট্রাক্টর হবে। কিরকম হবে? xt মানে x গুলো কনস্ট্যান্ট, এই যে বিভিন্ন পয়েন্ট এগুলো হচ্ছে x, এই যে কনস্ট্যান্ট। ঠিক আছে, x0 এর বিভিন্ন মান নাও, ধরো x0 এর মান -1, তাহলে -1, -2, -3, এটা হচ্ছে x0 এর মান 1, x0 এর মান 2, x0 এর মান 3, তাহলে xt গুলো বিভিন্ন হচ্ছে, এরকম 0 বিভিন্ন হচ্ছে। আরো আঁকা যায় x0 এর বিভিন্ন মান, x0 তো আরবিটারি কনস্ট্যান্ট, তার বিভিন্ন মানের জন্য গোটা x অ্যাক্সিস বরাবরই xt আছে, এটা জাস্ট ফিক্সড, আর কিচ্ছু করছে না, এটা ফিক্সড। টি বাড়াও টি কমাও এগুলো ফিক্সড, এই পয়েন্টগুলো ফিক্সড। কিন্তু y কি করছে? y গুলো হচ্ছে এইদিকেও ঢুকছে, এইদিকেও ঢুকছে,
এই পয়েন্টের দিকে ঢুকছে, এই পয়েন্টের দিকে ঢুকছে, এই পয়েন্টের দিকে ঢুকছে, এই পয়েন্টের দিকে ঢুকছে, এই বরাবর ঢুকছে, এখানে ঢুকছে। ফিক্সড পয়েন্টগুলো যেগুলো ফিক্সড, সেই পয়েন্টগুলো অনুসারে ঢুকছে, যেগুলো ফিক্সড সেই পয়েন্টগুলো অনুসারে ঢুকছে, ফিক্সড এই পয়েন্টগুলো অনুসারে ঢুকছে। ছবিটা এরকম হবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই গুলো ঢুকছে কার বরাবর? এই যে ফিক্সড পয়েন্টগুলো, এই যে ফিক্সড, এই যে x0 বিভিন্ন মানের জন্য এটা একটা ফিক্সড পয়েন্ট, এখানেও ঢুকছে, এটা একটা ফিক্সড, এখানেও ঢুকছে, এইভাবে ঢুকছে। বুঝতে পারলাম? যদি আরো ফিক্সড পয়েন্ট বাড়াও তাও হবে। যাই হোক, আমি এত ফিক্সড পয়েন্ট আর বাড়াচ্ছি না, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল ছবি। বিভিন্ন ধরনের এর জন্য বিভিন্ন রকম ছবি বা ফেস পোর্ট্রেট আমরা আঁকতে পারলাম। তোমাদের এই ফেস পোর্ট্রেট গুলো কিন্তু সিলেবাসে আছে। আমি তো জাস্ট একটা অঙ্ক দিয়ে আপাতত বোঝালাম, এরকম অনেক অঙ্ক আছে যেগুলো আমরা করব। এবং এটা হচ্ছে আমি ছবি যেরকম ভাবে আঁকলাম না, সেই ছবি এঁকে তো আমি বোঝালাম যে অ্যাট্রাক্ট করছে না রিপেল করছে, সোর্স হচ্ছে না সিঙ্ক হচ্ছে, না স্যাডেল পয়েন্ট হচ্ছে, কিরকম হচ্ছে। ছবি ছাড়াও একটা অঙ্কের পদ্ধতি আছে, যেই পদ্ধতি দিয়ে আমরা বের করে নিতে পারি যে সেটা রিপেল করবে না সেটা অ্যাট্রাক্টর হবে না সেটা স্যাডেল পয়েন্ট হবে। তার পদ্ধতি আছে এবং তার সূত্র আছে। সেই সূত্রগুলো আমি নেক্সট দিন করাবো। সেই সূত্রগুলো করিয়ে সেই সূত্র রিলেটেড কিছু অঙ্ক করাবো এবং তারপর এই ছবিগুলো যেগুলো আমরা আঁকছি সেই ছবিগুলো কিন্তু আমরা তখনও আঁকবো। ঠিক আছে? ছবিগুলো আমি জানি না তোমাদের পরীক্ষাতে কতটা আসবে, কারণ এই ছবিগুলো আঁকাটা খুব একটা ইজি না। শিখে নাও, আমি যেরকম ভাবে শেখাচ্ছি সেরকম ভাবে যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের খুব ইজি হয়ে যাবে। কিন্তু অনেকে এটা শিখতে পারে না বলে তাদের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। তো আমি যেভাবে শেখালাম সেভাবে বুঝতে কি অসুবিধা হলো? ছবিগুলো আমি যেভাবে ছবিগুলো আঁকলাম উদাহরণ দিয়ে দিয়ে কার বেঁকে এঁকে, আমার মনে হয় না যে বুঝতে অসুবিধা হয়েছে। কিন্তু অনেকে বুঝতে পারে না, তো ভাবে যে স্যার কেন এই দিক দিয়ে ঢুকছে। অনেকে এই কোশ্চেন করে যে স্যার এইভাবে কেন ঢুকছে, ওইভাবে কেন, এইভাবে কেন ঢুকছে না, বা স্যার এটা ঢুকে কেন বেরিয়ে গেল, এটা স্যার ঢুকে কেন বেরিয়ে গেল, এরকম কেন হলো না স্যার, এটা এই দিক দিয়ে কেন বেরোলো না। মানে এরকম তো হতে পারে যে অনেকের কোশ্চেন থেকে স্যার এটা এই দিক দিয়ে ঢুকে স্যার এই দিক দিয়ে বেরোলো না কেন। তো কার এই যে কেন এই দিক দিয়ে বেরোবে, ওয়াই তো এই দিক দিয়ে, ওয়াই তো জিরোর দিকে টেন্স করছে, ওয়াই তো ঢুকছে, তাহলে এই দিক দিয়ে বেরিয়ে যাওয়া মানে ওয়াই ইনফিনিটিভে চলে যাচ্ছে না। হ্যাঁ হতো, এটাও হতে পারতো যখন এরকম হতো যে এক্স জিরোর দিকে যাচ্ছে ওয়াই ইনফিনিটিভ, তখন কিন্তু ছবিটা উল্টো হতো। বুঝতে পেরেছো? তখন এক্স ঢুকতো ওয়াই বেরিয়ে যেত। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ওয়াই ঢুকছে এক্স বেরিয়ে যাচ্ছে। কি দেখে বুঝতে পারছি? কার্ভ। এই যে কার্ভ, এর বাইরে আর কিছু নেই। তো জিওমেট্রি ছবি আঁকা, আমরা এমনি এমনি ছবি আঁকছি না, কেউ ছবি আঁকাতে খুব একটা পণ্ডিত হয়ে যায় না। আমি জাস্ট কার্ভ দেখবো, কার্ভ অনুসারে ছবি ফেলবো, ব্যাস কাজ শেষ। তো নেক্সট দিন যাই হোক এই জিনিসগুলো খুব ভালো করে কিন্তু পড়ো। ব্যাপারগুলো কিন্তু খুব একটা সহজ না। এমএসসির জিনিস তোমাদের এবার বিএসসি তে ইনক্লুড করেছে। দেখে মনে হয় সহজ, বুঝতে খুব সুবিধা, আমি যে বুঝিয়ে দিলাম বুঝে গেলে, কিন্তু তারপর যখন তোমাদেরকে আমি করতে দেবো তখন কিন্তু আটকে যাবে অঙ্কগুলো করতে, তখন কিন্তু ছবি আঁকতে পারবে না। সেই জন্য আমি যেরকম ভাবে সব বোঝালাম সেরকম ভাবে কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিবো। আরেকবার খুব ভালো করে ব্যাপারগুলো রিয়ালাইজ করো, খুব ভালো করে ব্যাপারটা বোঝাও। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট গেলাম, গোটা জিনিসটা গোটা সিলেবাসটা জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন পার্ট, এখনো সিলেবাসের ভেতরে ঢুকিনি। এবার আমি নেক্সট সিলেবাসের ভেতরে ঢুকবো, অঙ্ক করব, কি করে সলভ করতে হয়, কি করে তার ছবি আঁকতে হয়, এগুলো আমরা ধীরে 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 করে দেবো। ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাক।